অ্যাটেন্ডেন্স আমি বাদে কয়জন আছে মাত্র? স্যার আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি স্যার সবাইকে জয়েন। তো যাই হোক, সব কথা আর এক কথা শোনো, একটা জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে যে এই মেশিন লার্নিং বা ধরো এআই এর যুগে স্ট্যাটিস্টিক্স ইম্পর্টেন্ট, বুঝছো? তো অনলাইনে ক্লাস হচ্ছে, এটার কারণে নিজেদের ক্ষতি করো না, হ্যাঁ। আমরা সর্বোচ্চ চেষ্টা করি, সেটা হচ্ছে যে তোমরা যাতে শিখতে পারো, বুঝতে পারো। আচ্ছা, এই আমাকে একটু বলো তো দেখি, লাস্ট ক্লাসে আমি কোন টপিকটা পড়িয়েছিলাম? তাহলে একটু বলো তো, চারটা সেকশন তো, এটা ট্রেস রাখা কয়েক difficult। একটু বলতে পারবা কেউ? স্যার কন্ডিশনাল পড়াইছিলেন স্যার। কোনটা বলো? ওই স্লাইডটা ওপেন করলে কি তোমাদের জন্য সুবিধা হয় নাকি? জি স্যার। একটু নোট রাখো ক্লাসের, বুঝছো? কারণ এই জিনিসপত্রগুলো বইতে, মনে হয় তোমাদের ক্লাসে আমি মনে হয় দেখাইছিলাম, বইতে কিন্তু সবই লেখা আছে, সবই বলা আছে, বাট বইয়ের ল্যাঙ্গুয়েজ পড়ে তোমাকে বুঝতে গেলে অ্যাটলিস্ট কেউ যদি বুঝায় দেয়, সে তারপরে বোঝা একটু সহজ হয়। মানে আমি স্টুডেন্ট লাইফে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আর কি। একটু কেয়ারফুল থাকবো আর কি ক্লাসে, না বুঝলে আমাকে কোশ্চেন করতে পারো, এটার উপর বেস করে তুমি চাইলে অন্য সোর্স থেকেও শিখতে পারো, বাট ক্লাসের দিকে একটু মনোযোগী থাকবে। আচ্ছা, এটা আমরা শুরু করেছিলাম এই যে এইটাতে, হ্যাঁ, দেখতে পাচ্ছ প্রেজেন্টেশন স্লাইড দেখা যায়? জি স্যার। এখানে আমরা আহ, এটা শেষ করেছিলাম নাকি? এটা শেষ করে আমরা বেস থিওরামের দিকে চলে গেছি, তাই না? এই বেস থিওরাম পড়েছি না, অ্যাপ্লিকেশন অফ বেসিয়ান মডেল দেখেছিল নাকি? দেখেছিলাম নাকি দেখি নাই? কেউ বলতে স্যার পারো না? এটা তো দেখা হয়নি মনে হয় স্যার। না, মনে হয় না, এটা না, সবাই বলো একদিন দুইবার পড়ানো যাবে না। নোট কোথায় তোমাদের? মিনিমাম তো নোট থাকা উচিত। লাস্ট টপিক কোনটা ছিল বলো? আচ্ছা, তোমাদের তো গত থার্সডেতে ক্লাস হয়েছে, তাই না? এটা আমি দেখাইছিলাম, এটাও আমি দেখাই দিছি, এটা তো দেখাইছি আমি, বললাম যে ডিফেক্টিভ, এটা দেখানো হয়েছে। আজকে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ বেস থিওরাম, এখান থেকে শুরু করার। টোটালি ক্লাসে কেউ জানো না এই কোন পর্যন্ত পড়ানো হয়েছিল? স্যার এরকম হয়ে গেছে। বেস থিওরাম পড়ানো হয়নি স্যার, এটার আগ পর্যন্ত হয়েছিল। ওকে, বেস থিওরাম হয় নাই, বাট এটার আগ পর্যন্ত এই যে ম্যাথটা করানো হয়েছিল। নো স্যার, গত দিন আচ্ছা একটা এটাও ম্যাথ তো করাইছি করাননি। ক্লাস। লাস্ট ক্লাসে বলো এটা, এটা না হইলে, এভাবে না হলে তো আসলে ক্লাস চলে না, বুঝো নাই? এই কারণে ইউনিভার্সিটি অথরিটি আসলে অনলাইনে ক্লাস দিতে চায় না, বুঝছো? আহ, একটু বলো কোন পর্যন্ত হয়েছিল, যারা ক্লাসে ছিলা একটু বলো আমাকে যে কোন পর্যন্ত হয়েছিল। স্যার হ্যাঁ বলো। স্যার রিলায়েবিলিটি টপিকটা লাস্টে পড়ছিলাম আমরা, এরপর আর মেবি কোনো টপিক। স্যার এগুলা পড়ানো হয়েছে স্যার। এটা আমি তো আমার যতটুকু মনে পড়ে আমি বেস থিওরাম শুরু করে দিয়েছিলাম তো। জি স্যার। হ্যাঁ, বেস থিওরাম শুরু করে আমি জি ইকুয়েশন, স্যার, এগুলো করানো হয়েছে স্যার। হ্যাঁ এটা, তারপর আমি এটাও দেখিয়েছি জি তোমাদেরকে স্যার, যে এটাও কেমনে দেখেছি। হয়। লাস্ট টাইম বলছিলাম যে এই যে এই ম্যাথটা বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ, এটা জি আমি স্যার, জি স্যার, করাবো। এত এইখানে এসে স্যার করানো হয়নি, এতটুকুই আর কি স্যার, এরকম। তো এখন দেখো, তোমরা যদি নিজেরাই চিন্তা করো যে না আমরা আসলে টিচারের সাথে মানে কোঅপারেটিভ হবো না, তাইলে ভাই প্রবলেম কিন্তু, বুঝছো? কারণ আমাদের ইউনিভার্সিটি চলে তো তোমার ক্লাস ওয়াইজ, তাই না? মানে একটা ক্লাসে ফিক্সড স্টুডেন্ট থাকে। এটা তো ওই অন্যান্য প্রাইভেটের মতো না যে তোমার সাথে পাশে কে এসে বসছে, প্রত্যেক সেমিস্টারে তুমি তাদের নতুন নতুন মুখ দেখতেছো, তোমাদের ফ্রেন্ডরা পড়তেছে না অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতে, এই জি স্যার। পড়তেছি না। তো দেখা যাচ্ছে যে একজনের সাথে তোমার ক্যান্টিনে, ওপেন ক্রেডিট আর কি স্যার। হ্যাঁ, ক্যান্টিনে খাইতে যে দেখা হয়েছে, তুমি দেখলা যে সেই কোর্সে সে তোমার সাথে ক্লাস করতে আসছে। তো আমাদের তো এরকম না, আমাদের তো আচ্ছা। একই স্টুডেন্টরাই পড়তেছে, তো তোমাদের কাছ থেকে তো আমরা
এই জিনিসগুলো আশা করি যে অ্যাটলিস্ট তোমরা বলতে পারবা যে কোন পর্যন্ত পড়ানো হয়েছে বা না কি। তো এখন কারোর যদি টোটালি পড়ার প্রতি অনাগ্রহ থাকে বা ইঞ্জিনিয়ারিং এর প্রতি অনাগ্রহ থাকে তাইলে তো মুশকিল রে ভাই। এই ক্ষেত্রে আমি কেন, আরো জায়দ্রেল প্রফেসর নিয়ে আসলেও মানে তোমার ইন্টারেস্ট গ্রো করানো যাবে না আর কি, বুঝছো? এই জিনিসগুলোর ব্যাপারে একটু কেয়ারফুল থাকো। আর ইঞ্জিনিয়ারিং খারাপ জিনিস না, হ্যাঁ। আর তারপর আবার তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্যার নিছো। বেস থিওরিয়াম পড়ানো হয় নাই স্যার আমাদের। হ্যাঁ, বেস থিওরেম পড়ানো হয়নি, তুমি এটা জানো না? বেস থিওরেম পড়ানো হয়েছে, এই জিনিসগুলো পড়ানো হয়েছে রে ভাই। স্যার আমি, হ্যাঁ স্যার বলো। আমাদের ফার্স্ট ক্লাস ছিল তো ওই দিন, আমরা বেশি কয়েকটা টপিক কভার করতে পারি নাই স্যার ওই দিন। তো এটা না, করানো হয়েছে স্যার। তোমাদের ফার্স্ট ক্লাস ওই দিন ছিল? ছিল তো ঠিক আছে, বাট এটা তো আমি দেখিয়েছিলাম, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। এবং পরে বিকালে একটা ক্লাস ছিল, তোমাদের এই ক্লাসের পরে এই ল্যাপটপটা অন হচ্ছিল না, আমি আইপি ক্লাস দিতে পারি নাই। ওদেরটা পরে আমাকে ক্যান্সেল করতে হচ্ছে। আমি যতটুকু মনে পড়ে এগুলো আমি পড়িয়েছি তো, এই জিনিসগুলো আমি লিখে লিখে পড়িয়েছি আমি আমার। স্যার এই সেকশনের সাথে এই স্যার। সেকশনের সাথে ক্লাস হয়েছিল লাস্টে, ওদের মেবি কভার করা হয়েছিল টপিক গুলো স্যার, বাট বি সেকশনটা আমাদের সেকশনের সাথে, আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, তোমাদের ক্লাসটা কবে স্যার হচ্ছিল? আমাদের লাস্টে একটা ম্যাথ করানো হয়েছিল, এন্ড অফিস বিল্ডিং হ্যাজ টু ফায়ার ডিটেক্টর। ওই আচ্ছা, দাঁড়াও ম্যাথটা একটু করার দাঁড়াও, বাকি। তোমাদের লাস্ট ক্লাস কি 25 তারিখে হয়েছিল? 25, এই 25 তারিখে হয়েছিল? জি স্যার 25 তারিখে হয়েছিল স্যার, গত বৃহস্পতিবারে। ওকে, আচ্ছা ঠিক আছে। তোমাদের কোন পর্যন্ত বলতেছো তোমরা? ফায়ার ডিটেক্টর পর্যন্ত? জি স্যার। ইয়েস স্যার। এই যেটা, ওই দিন কি তোমাদের ফার্স্ট ক্লাস ছিল? আচ্ছা, তার মানে ওই লাস্ট স্যার ওই দিন বৃহস্পতিবারে ইন্ট্রো তোমরা, ক্লাস ছিল স্যার, আচ্ছা আমি বলি, ফার্স্ট ক্লাস। লাস্ট লাস্ট বৃহস্পতিবারে তোমরা হচ্ছে ইয়া করো নাই তাই না? মানে ওই মানে ঈদের বন্ধের আগের যে লাস্ট বৃহস্পতিবার তোমরা ক্লাস করো নাই, তাই তো? ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি পড়িয়ে দিচ্ছি। বাট একটু অ্যাটেন্টিভ থাকবে, বুঝছো? একটু অ্যাটেন্টিভ থাকো। এটা আমি, এই ভুলটা আর করবা না, ঠিক আছে? এই ভুলটা আর কোনোদিন করবে না, কারণ আমার এন্ড থেকে ট্রেস টাকা ডিফিকাল্ট কেন হয় আমি বলতেছি। আমাকে 4 সেকশন পড়াইতে হয়, বুঝছো? আর তোমরা তো, তোমাদের উচিত তো ক্লাসে টিচার যেটা পড়াচ্ছে কিছু না কিছু নোট রাখা, তাই না? তো এটা করবো না আর কি, হ্যাঁ। তো এখন আমরা এই যে এখান থেকে শুরু করি। আহ, বলতেছে যেটা, সেটা হচ্ছে যে an electrical system consists of four components as illustrated in the figure. ফিগারে যেভাবে একটা সিস্টেম ডিজাইন করা আছে, হ্যাঁ, একটা সিস্টেম ডিজাইন করা আছে। দ্য সিস্টেম ওয়ার্কস ইফ কম্পোনেন্টস এ অ্যান্ড বি ওয়ার্ক। কম্পোনেন্ট এ আর বি যদি কাজ করে এবং either of the components C or D works, the reliability, probability of working of each component is shown in the figure. সহজ ভাষায় বলি আমি, একটা সিস্টেম বানাচ্ছে, অনেক টাইপের সিস্টেম আছে। ভার্সিটিতে এসে যে লিফটে চড়ো, লিফট একটা সিস্টেম। কারেন্ট চলে গেলে যে জেনারেটরের মাধ্যমে পাওয়ার থ্রু আউট দ্য ইউনিভার্সিটিতে আসে, এটা একটা সিস্টেম। আবার তুমি এই যে ক্রেডিট নিয়ে আমরা কথা বলতেছিলাম, এটা একটা সিস্টেম। তো সিস্টেমের ফান্ডামেন্টাল ডেফিনিশন হচ্ছে, আমি একটা পোর্শনকে একটা পোর্শনকে যদি আমি ফোকাস করি এবং সেখানে যে কোনো ইনপুট আমি দিচ্ছি, তার একটা আউটপুট যদি আমি দেখতে চাই, সেটাকে আমরা বলতেছি সিস্টেম। যেমন তোমরা এই যে পড়াশোনা করতেছো, ব্যাচেলার পড়াশোনা করতেছো, এখন এর ভিতরে কি কেউ মাস্টার্স নিয়ে আসছে, কেউ পিএইচডি নিয়ে আসছে? নিয়ে আসছে না। এই সিস্টেমটা কিভাবে কাজ করে? টিচার এসে পড়াবে, স্টুডেন্ট শিখবে, প্র্যাকটিক্যাল সেশন থাকবে, ইন্ডাস্ট্রিয়াল যে কোলাবোরেশন সেগুলো থাকবে, অ্যাফিলিয়েশন থাকবে, রিসার্চ হবে, করে স্টুডেন্ট কি করবে? একটা প্রপার আউটকাম নিয়ে ডিগ্রি নিয়ে বের হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাচেলার পড়াশোনার সিস্টেম। মেকানিক্যাল অনেক সিস্টেম তোমরা দেখতেছো। তো এটা একটা সিস্টেম আর কি, হ্যাঁ। এই সিস্টেমটাতে ইনপুটটা কি? ইনপুটটা হচ্ছে এখানে একটা কিছু সে ইনপুটটা দিবে আর কি। এখানে একটা ইনপুট সে দিবে, এখানে একটা ইনপুট দিবে। দেওয়ার পরে এই কম্পোনেন্ট এ কি করবে? এটা প্রসেস করবে। শুধু কম্পোনেন্ট এ, বুঝছো? সে কি করবে? এই জায়গায় সেটা ছেড়ে দিবে, সেটাকে আউটপুট আকারে সেটা বিতে আসবে। বি কি করবে? এই জায়গায় সেটা ছেড়ে দিবে। দেওয়ার পরে সে সি দিয়ে যেতে পারে, যদি যায় তাহলে সি যদি ঠিক মতো কাজ করে তাহলে সি প্রসেস প্রসেস করে যায় ছেড়ে দিবে। আবার যদি ডি দিয়ে যায়, ডি প্রসেস করে যায় ছেড়ে দিবে। আলটিমেটলি কি হবে? এখানে এসে আউটপুটের সিগন্যালটা পাওয়া যাবে। সিম্পল একটা জিনিস। এখন কথা হচ্ছে, এই যে কাজটা হচ্ছে এই যে কাজটা হচ্ছে, এখানে কি করছে সিস্টেম ইঞ্জিনিয়ার, যে মানে যেটা ডিজাইন করছে,
যে এটা ডিজাইন করছে, তাকে বাজার থেকে এ কম্পোনেন্ট কিনে এনে বসাইতে হয়েছে, বি কম্পোনেন্ট কিনে এনে বসাইতে হয়েছে, সি কম্পোনেন্ট কিনে এনে বসাইতে হয়েছে, ডি বসাইতে হয়েছে। তো ব্যাপার হচ্ছে এ কম্পোনেন্টটা সে যখন বসিয়েছে, এই কম্পোনেন্টটা রিলায়েবিলিটি দেওয়া আছে 90%। রিলায়েবিলিটির ডেফিনেশনটা একটু বুঝো, এটা অনেক সময় দেখা যায় অনেক জায়গায় কাজে লাগে। প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারদের যে ইঞ্জিনিয়ারিং সিস্টেম বোঝার যে ব্যাপার সেখানেও কাজে লাগে, প্লাস অনেক জায়গায় ইন্টারভিউতে বলা হয় যে আপনি এই সিস্টেমটা রিলায়েবিলিটি কিভাবে আপনি ব্যাখ্যা করবেন আমাদেরকে একটু বলেন, কারণ আমরা এই ফিল্ডে এই সার্টেন প্রবলেমের উপর বেস করে আমরা ইঞ্জিনিয়ার হায়ার করতে চাচ্ছি। তো রিলায়েবিলিটি হচ্ছে ডেফিনেশনটা আমরা যদি একটু ইনফর্মালি বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে কোন একটা সিস্টেমকে আমি যদি ডিজাইন করি, সেই সিস্টেমটা একটা সার্টেন টাইম পর্যন্ত টাইমটা কিন্তু আমরা ডিফাইন করতেছি না, কারণ টাইমটা ডিফিনেশন আবার অন্য ক্যালকুলেশনে চলে যায়। এই জন্য বলতেছি একটা সার্টেন টাইম পর্যন্ত সে যে ডিজাইনড যে প্রপার্টি গুলো ছিল বা ডিজাইন যে ফাংশনালিটি গুলো ছিল, সেগুলো সে ফাংশনিং কন্ডিশনে থাকবে অ্যাট এনি কন্ডিশন। যেমন ধরো, তুমি সহজভাবে যদি চিন্তা করো, তুমি ধরো বাংলাদেশে যেসব জুতা তৈরি হয় এর মধ্যে অ্যাপেক্স অ্যাপেক্স তো দেশি ব্র্যান্ড, তাই না? অ্যাপেক্স তো দেশি, তাই না নাকি? এই অ্যাপেক্স দেশি না বিদেশি? অ্যাপেক্স এর জুতা যারা পরো, অ্যাপেক্স দেশি না বিদেশি বলো তো? স্যার বেশি। আর বাটা? দেশি স্যার, বাটা বিদেশি স্যার। বিদেশি বাটা বিদেশি। এখন ইসরায়েল। অ্যাপেক্স এর স্যান্ডেল তুমি ধরো কিনছো, বুঝছো, ঈদে অ্যাপেক্স এর একটা স্যান্ডেল কিনছো, পাঞ্জাবির সাথে পরবা। এখন এই স্যান্ডেলটা যে বানাইছে বা যে ডিজাইন করছে, ইঞ্জিনিয়াররাই তো ডিজাইন করছে, তাই না? ওয়ার্কার কিন্তু ডিজাইন করে নাই, ডিজাইন কিন্তু ইঞ্জিনিয়ারই করছে। এখন এই স্যান্ডেলটা বাংলাদেশে বর্ষার সময় রাস্তাঘাটে পানি উঠে খুবই বাজে অবস্থা হয়, আবার এই যে বর্তমানে এখন খরার মৌসুম চলতেছে, বৃষ্টি হয় না, প্রখর রোদ, আবার শীতকালও থাকে কিছু একটা সময় পর্যন্ত। তো সব ওয়েদারেই কিন্তু তার নির্দিষ্ট সময় পর্যন্ত তার যে অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল, সোজা বাংলা কথায় যেটা বলে আঠা, এটা কি খুলে গেলে তুমি স্যান্ডেল কিনবা অ্যাপেক্সের? বলো তো দিয়ে আমার, কিনবা? কিনবা? না স্যার। তারপরে এই যে আসানুল ইউনিভার্সিটির লিফট কয়টা? ওই পাশে দুইটা, এই পাশে দুইটা, চারটা, আর এই পাশে একটা, পাঁচটা, আর ডি বিল্ডিং একটা, ছয়টা। তো এই যে ছয়টা লিফট আসানুল ইউনিভার্সিটি ইনস্টল করছে, লিফটে 12 জন 14 জন, চিকুন মানুষ হইলে 20 জন উঠে পড়তেছি আমরা, তাই না? এখন এই কোনো কারণে যদি লিফটের ম্যাল ফাংশনিং হয়, শীতকাল হোক গরমকাল হোক, বা 20 জন উঠাতে হোক 22 জন উঠাতে হোক, তাহলে কি সিস্টেম ডিজাইন হইলো? সিস্টেম কি রিলায়েবল হইলো? বলো। না স্যার। স্যার এই এই জিনিসগুলো তোমাদের মতোই ব্যাচেলার পড়া কেউ না কেউ পড়াশোনা করে আরো এক্সপার্টিস নিয়ে তারাই কাজ করছে, তারাই ডিজাইন করছে, কথা বলছে এবং করে যাচ্ছে। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এটাই হচ্ছে রিলায়েবিলিটি। তো রিলায়েবিলিটির ডেফিনেশনটা অনেক সময় ভালো ভালো যেগুলো কোম্পানি আছে বা ভালো ভালো রিসার্চ ফিল্ডে আছে, তারা ডিরেক্টলি তোমাকে বলবে না যে, মানে আমরা যে এসএসসি যেরকম পড়ছি যে সংজ্ঞা লেখো, ইঞ্জিনিয়ারিং তো এভাবে চলবে না। তোমাকে বলবো যে আপনি তো এই ফিল্ডে, আপনাকে আমি হায়ার করতে চাচ্ছি, আমার এই প্রবলেম, আপনি এই ফিল্ডে এটা রিলায়েবল সিস্টেম ডিজাইন কিভাবে করা যেতে পারে, আপনার আইডিয়া কি হবে আমাকে একটু বলেন। এই টাইপের কোশ্চেন তোমরা ফেস করবা, সেই কারণে ইউনিভার্সিটি পড়াশোনা ম্যাটার্স। হ্যাঁ, তো এটা ছিল রিলায়েবল সিস্টেমের ডেফিনেশন। যেমন হচ্ছে আমি, বা তোমাদের ক্লাসে আমি বলছি না যায় না, বাট প্রায় ক্লাসে বলি, এই সবাই আহ, বিমানে তো কম বেশি সবাই উঠছো, তাই না? অভ্যন্তরীণ বিমান হোক বা জি স্যার। ইন্টারন্যাশনাল ফ্লাইট হোক। জি তো স্যার। বিমানের ফ্ল্যাপস আছে, ফ্ল্যাপস ছিল ওই যে অনেকে ভিডিও করে না, জানলার পাশে সিটে বসে জি স্যার। দেখবা উইং এর পেছন সাইডে এটা ওই ফ্ল্যাপস দিয়ে বিমানটা পাইলট ওপরে উঠায়, আবার বিমানটাকে নিচে নামায়। ফ্ল্যাপস এর কাজ হচ্ছে এটা, মানে বাতাসের বাধা দিয়ে আর কি, বুঝছো? ওই উইলভার রাইট আর অরভিল রাইট ব্রাদার্স ওই এই জিনিসগুলো ডিজাইন করছিল আর কি, কন্ট্রোল কেমনে করে। এখন কথা হচ্ছে ওই ফ্ল্যাপস 1900, তোমরা যদি একটু এয়ার ক্র্যাশ দেখো, হিস্ট্রিটা দেখো বা ডেটা গুলো দেখো, ওইটা 80-90 এর দশকে অনেক এয়ার ক্র্যাশ হইতো আর কি। হ্যাঁ, তো এটার মেন কারণটা ছিল কি, তখন ওই ফ্ল্যাপস এর কন্ট্রোল পাইলট করতে হলো মেকানিক্যাল সিস্টেম দিয়ে, বুঝছো? মেকানিক্যাল সিস্টেম, তো মেকানিক্যাল সিস্টেম কি কি নিয়ে কনসিস্ট হয় জানো? জানো তোমরা মেকানিক্যাল স্টুডেন্ট, তোমরা এটা জানো যে মেকানিক্যাল সিস্টেম কি কি জিনিস নিয়ে কনসিস্ট হতে পারে? এটা তোমরা জানো?
স্যার মেকানিক্যাল, গিয়ার, শ্যাফট। হ্যাঁ, গিয়ার আর কি কি থাকতে পারে? শ্যাফট। শ্যাফট আর ফান্ডামেন্টাল দুইটা জিনিস তোমরা ভুলে যাচ্ছ, যেটা একেবারে মেকানিক্যাল সিস্টেমের ফান্ডামেন্টাল জিনিস, সেটা হচ্ছে স্ক্রু, বুঝছো? স্ক্রু, বোল্ট এবং গিয়ার, এটা হচ্ছে মেকানিক্যাল সিস্টেমের হার্ট। এবং এটা সিস্টেম যতদিন থাকবে এটা চলবেই, যতই তুমি ভাই এআই নিয়ে আসো, যতই তুমি এ নিয়ে আসো তা নিয়ে আসো, স্ক্রু গিয়ার না থাকলে জগৎ চলবে না। তাহলে তোমার রোবটই বানাইতে পারবো না। তো এআই তো বহুত দূরের কথা। তুমি যে কোয়ান্টাম কম্পিউটার বানাবা, স্ক্রু ছাড়া বানাইতে পারবা কোয়ান্টাম কম্পিউটার? পারবা? স্ক্রু না ছাড়া স্যার, বানাইতে পারবা ভুলেই তো কোয়ান্টাম? যাবে। হ্যাঁ। তো জিনিসগুলো বুঝতে হবে যে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপকতা কত বেশি। আমাদের মধ্যে কি হয়েছে জানো? আমাদের মধ্যে হয়েছে, আরে ভাই আমি ইউনিভার্সিটিতে আসছি ফ্যান্সি ভাবে ঘুরতে, ঘুরে টুরে চলে যাব, যা পড়াবে তাই লিখে টেকে চলে যাবো। থিংস আর নট লাইক দ্যাট, থিংস আর নট লাইক দ্যাট ইজি। মনে রাখবে, কথা হচ্ছে তোমার ডিজাইন, তোমার সবকিছুর উপর অনেক কিছু ডিপেন্ড করবে আর কি, তুমি যে সিস্টেমে। যাই হোক, তো এখন এই এই এটা রিলায়েবিলিটি বাড়ানোর জন্য পরে কি করছে এখন, নিউম্যাটিক ওয়ার্ডটার নাম শুনছো? নিউম্যাটিক মানে বাতাস, হ্যাঁ, নিউম্যাটিক। নিউম্যাটিক সিস্টেম থাকে ওই ফ্ল্যাপস কন্ট্রোল করার জন্য, যে এসি বাসে বা এখন নন এসি বাসেও তো চলে আসছে, যে দরজা দেখো না খুলে যায়, একটা আওয়াজ হয়ে দরজাগুলো খুলে যায় না, দেখছো না? অটোমেটিক জি স্যার। ওগুলো বাতাস দিয়ে খুলে আর কি। আবার ওই যে নিউম্যাটিক এর জায়গায় আরো যদি তোমার লোড বেশি পড়ে, হাইড্রোলিক সিস্টেম নিয়ে আসতে পারো। ওই যে দেখো না, ওই যে বাংলাদেশে যে এসকেভেটার, ভেকু বলে যেগুলো, আরে বাংলাদেশের সহজ ভাষায় এসকেভেটার নাম ওর, ওই যে তোমার হচ্ছে যে ইয়াটা দিয়ে যে উঠায়, ওর যে কন্ট্রোল, এটা হাইড্রোলিক সিস্টেম, কারণ ওখানে লোড বেশি থাকে, লাগে আর কি। তারপরে সার্ভো মোটর আছে, ইলেকট্রিক্যাল সিস্টেম। তো মোটামুটি 3-4 রকম কন্ট্রোল ওই ফ্ল্যাপস এখন দিয়ে রাখছে, এবং সবগুলো ইন্ডিপেন্ডেন্ট। সবগুলো ইন্ডিপেন্ডেন্ট, দ্যাটস মিন এমন না ফ্লাইট আকাশে চলতেছে, ওই জায়গায় ইলেকট্রিক্যাল সিস্টেম শুধু কাজ করবে, মেকানিক্যাল সিস্টেম কাজ না করলেও কোনো সমস্যা নাই। এটা রিলায়েবল না। সবগুলোই অপারেটিং কন্ডিশনে থাকবে, যেটা পাইলটের ভালো মনে হবে সেটা সে ইউজ করবে। বাট এরকম না যে আচ্ছা ঠিক আছে ওইটা কাজ করতেছে না আরেকটা কাজ করবে, এরকম না। তো এগুলো ইন্ডিপেন্ডেন্ট। তো এই কম্পোনেন্ট সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে সেগুলো ইন্ডিপেন্ডেন্ট করতে হয়, বুঝছো? যেমন এই কম্পোনেন্টে কাজ করতেছে কি করতেছে না, এটা বি ওই টাইমে কাজ করবে কি করবে না তার উপর ডিপেন্ডেন্ট না, বুঝছো? বাট তোমরা উল্টা ভাবে একটু চিন্তা করতে পারো, মানে যেটা সহজাত স্টুডেন্টরা করে বসে, সেটা হচ্ছে যে যে স্যার এ কম্পোনেন্ট যদি কাজ না করে তাহলে তো বিও কাজ করবে। এইটা ভাবে চিন্তা করলে হবে না, আমাকে সবচেয়ে ভালো কম্পোনেন্ট বাজার থেকে কিনে এসে এখানে এতে লাগাইতে হবে। কথা বুঝছো? তো আমরা দেখতে পাচ্ছি 100 বারের মধ্যে 90 বার এ সিগন্যাল পাঠায়, বি কি করে 100 বারের মধ্যে 90 বার সিগন্যাল পাঠায়। বাট ফ্যাক্ট হচ্ছে কোন 10 বার এ কাজ করবে না, ওই 10 বার বিও কাজ করবে না, এরকম হইতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, এ কাজ করতেছে না, বাট সেই জায়গায় আমাকে কি করতে হবে, এর জায়গায় আরো ভালো রিলায়েবল কম্পোনেন্ট লাগাইতে হবে। বুঝছো আমি কি বলছি? ক্লিয়ার? জি এই স্যার। কথাটা বুঝছো সবাই? তো ইঞ্জিনিয়ারিং এ হোয়াই হোয়াই অ্যানালাইসিস থাকে, হোয়াই হোয়াই অ্যানালাইসিস, যে কেন এই জিনিসটা হইলো, হোয়াই হোয়াই অ্যানালাইসিস সার্চ দিয়ে দেখো অনলাইনে, হোয়াই হোয়াই অ্যানালাইসিস। এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিসপত্র। এগুলো আমেরিকানরা নিয়ে গেছে চুরি করে, হচ্ছে চাইনিজদের, সরি জাপানিজদের কাছ থেকে, বুঝছো? জাপানিজদের কাছ থেকে চুরি করে নিয়ে গেছে, কারণ তোমরা জানো যে আমেরিকার একটা স্ট্র্যাটেজিক অ্যালাই কিন্তু জাপান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তো জাপানিজ অনেক ফিলোসফি ছিল যেগুলো আমেরিকান অ্যাডপ্ট করে নিয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, নিউক্লিয়ার পাওয়ার ওয়েপন ইউটিলাইজ করে। তো এই জিনিসগুলো একটু দেখো, এগুলো ইঞ্জিনিয়ারিং এর অনেক ডেপথের ফিলোসফি। আমাদের মেন প্রবলেম হলো আমরা কোনো ফিলোসফি জানি না বাঙালিরা, ঠিক আছে? আমরা আসি হইলো অন্য জিনিসপত্র নিয়ে আর কি, ভবের জাতি আমরা। তো যাই হোক, এখন আমরা দেখতে চাচ্ছি যে এই সিস্টেমটা কাজ করবে, তো এই সিস্টেমটা কেমনে কাজ করবে? সিস্টেমটা কাজ করবে, এ কে কাজ করতে হবে এবং বি কে কাজ করতে হবে, এবং এই যে আবার এবং এবং বলতেছে আর কি, দেখছো? এবং সি কে কাজ করতে হবে, অথবা ডি কে কাজ করতে হবে, অথবা সি এবং ডি দুইটাকেই কাজ করতে হবে, তাহলে এই পুরো সিস্টেমটা কাজ করবে। সেটা আমরা ম্যাথমেটিক্যালি একটু লেখার চেষ্টা করি, খুবই সিম্পল, হ্যাঁ। তাহলে সিস্টেম যে কাজ করবে, বুঝছো, সেটাকে কিভাবে প্রকাশ করা যায়? সিস্টেম, এই মাউস দিয়ে লিখতে একটু অসুবিধা হয়। সিস্টেম ওয়ার্কস, এ কাজ করবে এবং বি কাজ করবে এবং সি কাজ করবে এবং ডি কাজ করবে, নাকি?
নাকি ইউনিয়ন দিব? কোনটা দিব বলো তো দেখি, কার কোনো আইডিয়া আছে? ভুল ভাল বলতে পারো, সমস্যা নেই এনে কোনো। আমি কখনো স্টুডেন্টদের ভুল হইলেও ক্রিটিসাইজ করি না, এটা আমার ফিলোসফির বাইরে। ভুল হইতেই পারে, ভুল করেই মানুষ শিখবে। আমরাও ভুল করে করে শিখে আসছি, এখনো ভুল করতেছি, ভুল করে এখনো শিখতেছি। বাট লার্নিং প্রসেসটা বুঝতে হবে। এখানে বলো, ইউনিয়ন দেওয়া কি ঠিক আছে নাকি ভুল? এই ইউনিয়ন দেওয়া কি ঠিক আছে নাকি? ঠিক আছে। কেন ঠিক আছে? এই ইউনিয়ন বোঝাচ্ছে আইদার সি কাজ করবে অথবা ডি কাজ করবে, অথবা সি এবং ডি দুইটাই কাজ করবে। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে, স্যার আপনি তো যে দুইটা করে আমাদের প্রিভিয়াসলি পড়ায় নিয়ে আসছিলেন, যে দুইটা ঘটনার ইন্টারসেকশন, এখানে তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ঘটনার ইন্টারসেকশন। দেখো, ম্যাথমেটিক্স বলতেছে যেটা, সেটা হচ্ছে যে এটার একটা ডেফিনিট ভ্যালু থাকবে, এটার একটা ডেফিনিট ভ্যালু থাকবে, তাই না? এটা ম্যাথমেটিক্স এর বাইরে না। তো ছোটবেলায় তোমরা কি করছো? এটাকে এক্স ধরছো, এটাকে ওয়াই ধরছো। তো এটাকে আমরা সলভ করবো, সলভ করবো। এটাকে আমি এক্স ধরলাম, এটাকে আমি ওয়াই ধরলাম। ঠিক আছে? তাই ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক আছে নাকি ঠিক নাই বলো? জি স্যার, একটাকে এক্স ধরছেন একটাকে ওয়াই ধরছেন। ভুল আছে কোনো? কোনো ভুল হয়েছে? না স্যার। Okay. তো এখন বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমি ইন্টারসেকশন থেকে ডিরেক্ট এটা লিখে ফেললাম। আমার কোশ্চেন হচ্ছে, আমি এরকম কেন লিখি নাই যেটা আমরা পড়ে আসছিলাম কন্ডিশনাল প্রবাবিলিটি? এরকম কেন লিখলাম না বলো তো দেখি? সবকিছুতে একটা আনসার আছে, তাই না? আমি তো মুখস্থ লিখতে পারি না, এটা আমি লিখে তোমার বলতে পারি না যে এইটা মুখস্থ করে নেবে, এটা এরকম করে আসে। আমি অনেক টিচারকে পাইছি এরকম, এটা এরকম আসে, বা এটা তো আনসার না, এটা আসবে কেন? ডেফিনিট আনসার আছে কোনো একটা জায়গায়, এটা কেন হয়েছে বলো? এটা কোনো আনসার না, যেটা এরকম হয়, এরকম আসে, এটা কোনো আনসার না। কেন হইলো এরকম? আমি কেন এরকম লিখলাম? দেয়ার মাস্ট বি। ইন্ডিপেন্ডেন্ট ঘটনা তাই। এক্স্যাক্টলি, ইন্ডিপেন্ডেন্ট। তোমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি ঘটতেছে, স্বাধীন ঘটনা। প্রত্যেকটা কম্পোনেন্ট যে কাজ করতেছে, তারা স্বাধীনভাবে কাজ করতেছে। আমি আবার বলতেছি, এইভাবে কিন্তু চিন্তা করলে হবে না যে এই কম্পোনেন্ট এ যদি নষ্ট থাকে, তখন সে সিগন্যাল এই জায়গায় পাঠাইতে পারতেছে না, এটা তোমার ফল্ট। যে কম্পোনেন্ট এ তুমি এমন কম্পোনেন্ট চুজ করছো যে কম্পোনেন্টটা ঠিকঠাক মতো কাজ করে না। বি কেয়ারফুল। বাট এরকম হওয়া যাবে না যে কম্পোনেন্ট এ নষ্ট হয়ে বসে আছে, ওই টাইমে কম্পোনেন্ট বিও নষ্ট। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে পি অফ এক্স, এই জায়গায় আমরা কি করতে পারি? আমরা একে সুন্দর করে আলাদা করে বসাই দিতে পারি। এবার আমার জন্য সবকিছু সহজ হয়ে গেছে। আমি এই ফর্মুলা গুলো চিনি, আমি সুন্দর মতো বসাই দিতে পারছি। দেখো তো, আমরা যা শিখছি তার বাইরে গেছি? আমরা যা শিখছি তার বাইরে গেছি? যাই নাই, যাবও না। আমার পড়াশোনার স্টাইল এরকম ছিল যে যা শিখছি তার মধ্যে থেকে কোনো মুখস্থ টুখস্থ কিছু নেই। আর আমি এবার দেখি তোমার হচ্ছে যে আমি হেড স্যারের সাথে কথা বলবো একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে এই যে ফর্মুলেশন গুলো আসছে, হ্যাঁ, মানে বেসিক ফর্মুলেশন যেগুলো, এই ফর্মুলেশন গুলো দেখি ওনার সাথে কথা বলে দেখি যে এক্সামে, ফাইনাল এক্সামে দিয়ে দেওয়া যায়। যদিও আমাদের সময় দিত না, তো কথা বলে দেখি, স্যারের নিজেরও এক্সপার্টিস আছে এই ফিল্ডে। যদি হয় তাহলে আমি তোমাদেরকে আগে থেকে জানাই দেবো যে সেক্ষেত্রে তোমাদের ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই, ফর্মুলা বুঝলেই হবে। আর যদি না হয় তাহলে তো একটু মুখস্থ করতেই হবে, কারণ এটা ধরো আমার এখতিয়ারের বাইরে আর কি। কারণ আমি চাই সবসময় স্টুডেন্টদের শিখে স্টুডেন্টদের বেটারমেন্ট। ওকে, তো এখন পি অফ এ এর ভ্যালু কত? 0.9। তার সাথে মাল্টিপ্লাইড হইলো কত? 0.9।
এটা আমি কি করলাম, এরকম করে দিলাম। তারপরে কি হলো, 0.9 প্লাস 0.9 মাইনাস 0.9 ইন্টু 0.9। আচ্ছা, দুইটা কম্পোনেন্ট একসাথে কাজ করলে কোনো অসুবিধা, অপারেটিং কন্ডিশনে থাকলে কোনো অসুবিধা, সি আর ডি, অসুবিধা আছে কোনো? না স্যার, নো স্যার। একই সাথে তোমার ওই ধরো ইলেকট্রিক্যাল সিস্টেমও ফ্ল্যাপসে কাজ করতেছে বিমানের, মেকানিক্যাল সিস্টেমও কাজ করতেছে, সমস্যা আছে তোমার, ডিস্টার্ব করতেছে কোনো, বলো? না স্যার। তাহলে ইন্টারসেকশন তো থাকবে। এই ভ্যালুটা একটু বের করো তো দেখি। আচ্ছা, তোমাদের বের করা লাগবে না, মেকের কাছে হয়তো ক্যালকুলেটর বেশি নাই। তো আমি করে ফেলি, হ্যাঁ। 0.9 ইন্টু 0.9 ইন্টু 0. কত, ভুল লিখছি এই জায়গায়, 0.9 বসাইছি, দেখছো তোমরা কেউ কিছু বলো নাই। এটা হবে হচ্ছে 0.8, কারণ সি এর ভ্যালু তো 0.8, সি আর ডি এর 0.8 প্লাস 0.8 মাইনাস 0.8 ইন্টু 0.8। তো ভ্যালু আসছে হলো 0.778। 0.7776, তাই না? এটা তোমরা যে নিউমেরিক্যালি এরর শিখতেছো মনে হয়, এটাকে করলে কত আসবে, 0.78 আমরা লিখতে পারি, ঠিক আছে তো? জি স্যার, জি স্যার। আর পার্সেন্টেজে নিয়ে গেলে কত আসবে, 78%। এখন আসো একটু ইন্টারপ্রিটেশন শিখতে হবে। তো তুমি তো এই ভ্যালু গুলো তো তোমাকে বুঝাইতে হবে। ইঞ্জিনিয়ারদের একটা বেশি একটা সবচেয়ে ক্রুশাল স্কিল হইলো কমিউনিকেশন স্কিল, কারণ এটা তোমাকে হায়ার অথরিটিকে বুঝাইতে হবে, অন্য ইঞ্জিনিয়ারকে বুঝাইতে হবে প্রজেক্টের, যে ভাই এটা আপনি ক্যালকুলেট করে নিয়ে আসেন, এটা কি বোঝাচ্ছে, বা তোমার নিজের সিস্টেম অ্যানালাইসিস এর জন্য এটা বুঝতে হবে, এটা বোঝাচ্ছে যে এই পুরো সিস্টেমটাতে তুমি যদি 100 বার হ্যাঁ 100 বার যদি তুমি এই জায়গায় সিগন্যাল দাও না, তাহলে 78 বার সিগন্যাল এই জায়গায় আসবে, 78 বার। তাহলে আমাকে বলো তো দেখি, ডিজাইনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? লস তো অনেক বেশি এটাতে। এক্স্যাক্টলি, 100 বারের মধ্যে ভালো মাত্র হয়েছে স্যার। 78 বার আসবে, মাত্র 78 বার, বুঝছো? যদি 90-এর ঘরে যাইতো তাহলে আমরা বলতাম যে না, মোটামুটি ভালো আছে। হ্যাঁ। আবার তোমার হচ্ছে যে ধরো প্রবলেম, দেখো প্রবলেম হলো তুমি যদি ভুল মেথড, ভুল ভাবে যদি ক্যালকুলেশন করে 95% নিয়ে আসো, আর তোমার কথা যদি কেউ বিশ্বাস করে নেয়, আর এইভাবে যদি কাজ চলে, তাইলে কিন্তু ভুল প্রেডিকশন আসবে। কি আসবে? তুমি বলতেছো যে আমি যেটা ডিজাইন করছি এটা 95%, আর আসলে 95% না, মানে 100 বারের মধ্যে 95 বার সে প্র্যাকটিক্যাল ফিল্ডে যে কিন্তু কাজ করবে না, তোমার খাতা কলমে কাজ করবে, বাট প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু সে কাজ করবে না, সে বারবার মুখ থুবড়েই পড়বে। কথা বুঝছো? ক্লিয়ার? জি স্যার। ওকে। তো এর পরের যে কোশ্চেনটা, মুছে দিই সবকিছু, ক্লিয়ার অল ড্রয়িং। এর পরের যে কোশ্চেনটা, কম্পোনেন্ট সি ডাজ নট ওয়ার্ক, কম্পোনেন্ট সি করে না, কাজ করে না, গিভেন দ্যাট দ্য এন্টায়ার সিস্টেম ওয়ার্কস। এই ওয়ার্ডটার দিকে খেয়াল করো, একটু ক্রিটিক্যাল ভাবে লিখছে, এটা বইয়ের লেখা, আমি লিখি নাই। এটা তোমাদের আহ, যে এই বইটার নাম কি? রোনাল্ড এসপোলের বই মনে হয়, ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্স, ওই বইটা থেকে নেওয়া আর কি। বেশ কিছু আরো এরকম প্রবলেম পাবা ওই জায়গায়, বাট এইটা যদি বুঝে যাও, অন্যগুলো সলভ করা তোমাদের জন্য কমপ্লেক্স কিছু হবে না। যদিও প্রবলেম হয়, তাহলে আমার কাউন্সিলিং আওয়ার আছে, ওইটা নিয়ে আমার সাথে দেখা করতে পারো, বা কাউন্সিলিং আওয়ারের বাইরেও যদি দেখা করতে চাও মেইল দিতে পারো, আমি তোমাকে টাইম জানাই। বলতেছে যে দ্য কম্পোনেন্ট সি ডাজ নট ওয়ার্ক গিভেন দ্যাট দ্য এন্টায়ার সিস্টেম ওয়ার্কস। গিভেন দ্যাট বলতে কি বোঝায় আমরা পড়ে আসছি, গিভেন দ্যাট বলতে বোঝায় যে যে ঘটনাটা ঘটতেছে বা ঘটে গেছে, এটার কোনো আনসার্টেনিটি নাই, এটা ঘটে গেছে বা ঘটতেছে, এন্টায়ার সিস্টেম ওয়ার্কস, পুরো সিস্টেমটা কাজ করবে, পুরো সিস্টেমটা কাজ করবে, ওই পার্টিকুলার সময়গুলোতে কম্পোনেন্ট সি কাজ করবে না। বোঝা যায়? কথা বুঝছো জি সবাই কি? স্যার। আচ্ছা, তাহলে গিভেন দ্যাট, এইগুলো কি কন্ডিশন, ইটস এ কন্ডিশন। আমরা জানি কন্ডিশন যখন থাকে সেটা কন্ডিশন নিচে চলে যায়, এটা হচ্ছে এই নিচে যেটা, এটাকে কি ডিনোমিনেটর বলে নাকি নমিনেটর বলে? ম্যাথে পড়ে আসছো না? কিছুদিন আগে তো তোমরা একটা কোর্স করলাম ম্যাথে, কোনটা বলো তো দেখি? বাংলায় কি বলে বলো? স্যার হর। হর। আর ওপরে
লব। তাহলে ডিনোমিনেটর কোথায় থাকে বলো? হর। হর। এই জিনিসগুলো আসলে বুঝতেছই তো যে মানে মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট তোমাকে বুঝলেই হবে আর কি। তো সিস্টেম ওয়ার্কস, হ্যাঁ, এটা নিচে যাচ্ছে আর ওপরে কি যাচ্ছে, যতক্ষণ টাইম সিস্টেম কাজ করে ওই পার্টিকুলার টাইমে কম্পোনেন্ট সি কাজ করবে না। তো তোমরা ছোটবেলায় ম্যাথে পড়ে আসছো যে এরকম একটা জিনিস, তাই না? সি এর মাথার উপর প্রাইম বা বার, আরো কিছু পড়তে পারো। তো আমি বার বা প্রাইম এটাই পড়ছি আর কি। তো এটা তোমার হচ্ছে বেনচিত্র বা ওই সেটের ওইগুলো চ্যাপ্টারে ছিল, এটা একটা সিগনিফিকেন্স আছে এই জিনিসটা, বুঝছো? সি যদি কোনো একটা কাজ হওয়া বোঝায়, তাহলে সি প্রাইম বা সি বার বোঝাবে যে কাজটা হচ্ছে না। বোঝা যায়? উল্টা আর কি, বুঝছো? তাহলে প্রবাবিলিটির যে ফান্ডামেন্টাল ফর্মুলা, সেটা আমরা জানি কোনো একটা ঘটনা যতভাবে ঘটতে পারে তার টোটাল প্রবাবিলিটির ভ্যালু কত বলো তো দেখি। মোট সবগুলোকে আমরা যোগ করলে তার টোটাল প্রবাবিলিটির ভ্যালু কত হবে কত? আচ্ছা, সে সহজভাবে 1। 1 বা 100%, সহজভাবে আমরা যদি এখানে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে সি কাজ করতে পারে, আবার সি নাও কাজ করতে পারে, তাই না? তাহলে দুইটা ঘটনার বাইরে তো কিছু ঘটবে না, ঘটবে বলো তো দেখি। হয় সি কাজ করবে, এই হয় অথবা এই ওয়ার্ডগুলো একটু বোঝার চেষ্টা করো, আমি এই কারণে এগুলোতে এমফাসাইজ করি। হয় সি কাজ করবে অথবা সি কাজ করবে না। এই দুইটার যোগফল কত হবে বলো তো? 1 বা 100%, তাই না? জি স্যার। এটা তো এরকম হইতে পারে না। এটা কি এরকম হইতে পারে? ধরো এটা তো এরকম হইতে পারে না, পারে? এইটা বসতে পারে বলো তো দেখি, এই জিনিসটা বসতে পারে? এটা বসতে পারে? তোমাদের কি মনে হয়? এটা আমি আলোচনা করছিলাম কিন্তু লাস্ট ক্লাস। একই সাথে হইতে পারে যে সি কাজ করতেছে এবং সি কাজ করতেছে না? স্যার এটা তো পসিবল না স্যার। এটা পসিবল না, তাহলে এই জিনিসটা কোথায় চলে যাবে? জিরো হয়ে যাবে, যেটা ম্যাথমেটিক্স এর ভাষায়। তাহলে আমাকে পড়ে থাকবে কি? পড়ে থাকবে জাস্ট হয় সি কাজ করবে অথবা সি কাজ করবে না, ইজ ইকুয়ালস টু 1। বোঝা যায়? আশা করি এই জিনিসটা সবাই বুঝছো। তো তাহলে বুঝি নাই দেখো, স্যার, আরেকবার একটু বুঝাই দিলে ভালো হয় স্যার। এই জিনিসটা তো ঘটতে পারে না, পারে? একই সাথে তুমি পরীক্ষায় পাস এবং একই সাথে ফেল করতে পারো। না স্যার। এগুলোকে আমরা কি পড়ে আসছি? মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা। আইদার সি জি কাজ স্যার। আইদার সি কাজ করবে অথবা সি কাজ করবে না। এটা তো হইতে পারে না সি কাজ করবে এবং সি কাজ করবে না, এটা তো হইতে পারে না, পারে? না স্যার। তাহলে এটা কি বাদ চলে যাবে না? জি স্যার। এটা কোথা থেকে আসছে? এটা তো আসছে ওই যে এই ফর্মুলা থেকে, পি অফ এ ইউনিয়ন বি থেকে, তাই না? এখান জি থেকে। স্যার। তো ফর্মুলা গুলো বুঝতে হবে কিন্তু আমাদেরকে কিভাবে আসতেছে। তো এখন আমরা একটু দেখি যে সিস্টেম কাজ করতেছে ওই পার্টিকুলার মোমেন্টে, সিস্টেম কাজ করতেছে ওই পার্টিকুলার মোমেন্টে আমার সি কাজ করবে না, সেই জিনিসটা আমাকে বের করতে বলতেছে। তাহলে সেটা কি দাঁড়াচ্ছে? এই বরাবর সবকিছু পাস হয়ে যাবে না, দেখো তো দেখি। জি স্যার। তাহলে এই কন্ডিশনটাকে আমরা কিভাবে দিতে পারি? এ কাজ করবে এবং বি কাজ করবে এবং ডি কাজ করবে এবং সি কাজ করবে না, তাই না? দেখো তো, তাই তো নাকি? জি স্যার। বোঝা যায়? এবং নিচে কন্ডিশনটা দিয়েছি কি, সিস্টেম ওয়ার্কস। বোঝা যায়? ইয়েস স্যার। তাহলে সিস্টেম কাজ করবে এই সম্ভাবনা আমরা বের করে রাখছি কত, 0.77, না 78 নিছিলাম। আর এটাকে তোমরা ভাগ করে ফেলতে পারো সেম ওই একই ভাবে, প্রবাবিলিটি অফ এ, এইভাবে ভাগ করো, হ্যাঁ, এগুলো এইভাবে ভাগ করো, এই পর্যন্ত আর এই পর্যন্ত। তাহলে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি। তোমরা ভালো স্টুডেন্ট, আমরা জানি যে এখানে ভালো স্টুডেন্টরা ভর্তি হয়,
এগুলো তোমরা পড়ে আসছো, এবং অনেকে টিউশনিও করাও। এগুলো খারাপ কিছু না, বাট একটু প্র্যাকটিসে রাখো আর কি, বুঝছো? একেবারে গা ছাড়া ভাবে লেখাপড়া করো না, এটা তোমাদের ফিউচারের জন্যই খারাপ। সেদিন একটা ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির আমার আমার এলাকারই জুনিয়র, ঢাকা ইউনিভার্সিটির তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস একটা সাবজেক্ট আছে না, জানো? তোমরা জানো এটা ইন্টারন্যাশনাল বিজনেস আছে কিনা? এই জি আছে। স্যার, আইবি স্যার, আইবি স্যার। হ্যাঁ, ইন্টারন্যাশনাল বিজনেসের একটা স্টুডেন্ট, ওর সাথে আমার কথা হচ্ছিল, আমার জুনিয়র, বেশ জুনিয়র আর কি। জি তো স্যার। ইউসিসি নামে কি কোনো কোচিং সেন্টার আছে? আমি অনেকদিন জি ধরে। স্যার, ইউসিসি জি ইউনিভার্সিটি স্যার। স্যার, কোচিং সেন্টার ইউসিসি তো ফার্মগেট। আছে ও, স্যার। হ্যাঁ বুঝি নাই। জি স্যার, আছে। আমি তো এগুলো পাশ করে আসছি বেশ অনেকদিন হয়ে গেছে, লম্বা সময়, বুঝছো? তো আমি তো জানি না এখন কোনটা আছে কিনা। ও যেটা বলতেছে আমি সেটা তোমাদের কাছে উপস্থাপন করছি, যাতে তোমরাও ভার্ডিক্ট দিতে পারো যেগুলো আসলে পসিবল না। তো ও বলতেছে যে ও ক্লাস নেয় ইউসিসি তে, বুঝছো? ক্লাস নেয়। তো পার ডে ক্লাসে ওকে প্রায় 1,000 থেকে 1,500 টাকা পে করে। হ্যাঁ, 2 ঘন্টা না 2.5 ঘন্টার ও পড়ায় আসে ইউনিভার্সিটি কোচিং এর। এখন ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে, যেহেতু খারাপ না, তাই না? রেজাল্টও খারাপ না, প্লাস ওর একটা এক্সট্রা ইনকাম হচ্ছে। ইভেন ও বলতেছে যে ওই জিনিসগুলো ওর চর্চাতে থাকতেছে। তো এইটা কথা আমি কেন বললাম, সেটা হচ্ছে যে তুমি শিখাইতে পারো, অসুবিধার কিছু নেই, বাট একেবারে লাইফটাকে এই অবস্থায় নিয়ে যেও না সবকিছুতে, যে তুমি জাস্ট মানে ইজি গোয়িং একটা লাইফ আর কি, এগুলোর দিকে নিয়ে যাও। তো যাক, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, ভ্যালু গুলো বসায় দেখো, সি সি প্রাইম এই ভ্যালুটা তোমরা এখানে দেওয়া নেই। কেউ বলতে পারবে যে সি প্রাইমের ভ্যালুটা কত আছে? প্রবাবিলিটি অফ সি প্রাইম? 0.5। না, 0.5 কেন হবে? সি এর ভ্যালু কত? 0.8। 0.2। 0.2। আর তো বোঝা যায় তো, তাহলে এটা বসাইলে ওই গতকালকে একটা ক্লাস নিয়েছিলাম ওদের, ওই ভ্যালু গতকাল না তার আগের দিন আর কি, গতকাল ছোট ছিল, এটা আসছে ভ্যালুটা। তো এখন এই ভ্যালুটা কি, মানে 16% বা 17% যেটাই আসুক, এটা কি বোঝাচ্ছে কেউ বলতে পারবা? ইন্টারপ্রেট করতে পারো এই ভ্যালুটা কি বোঝাচ্ছে? এটা কেউ বলতে পারবা যে ভ্যালুটা কি বোঝাচ্ছে? এই ভ্যালুটা বোঝাচ্ছে যে এই 17% টাইম সিস্টেম কাজ করে, সিস্টেম কাজ করে, মানে সিগন্যাল এই মাথায় দিলে এই মাথায় আসে, বাট বাট সি কিন্তু কাজ করে না। তাহলে এই সিস্টেমের ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম লোড কার উপর পড়তেছে বলো তো দেখি? বলো, কার উপর পড়তেছে? সি এর উপর। সি নাকি ডি এর উপর? ভালো মতো বুঝো এই জিনিসটা কি বোঝাচ্ছে, একটু বুঝতে হবে আমাদেরকে, যে 100 বারের মধ্যে মাত্র 17 বার, মাত্র 17 বার কে কাজ করতেছে না বলো তো দেখি? সি কাজ করে না। তাইলে এই 17 বার, তাহলে ডি এর উপর পড়বে লোড। এই 17 বার সিগন্যাল কার উপর দিয়ে চলে যাচ্ছে? ডি। এটা ডি। তাহলে আমাকে এখন বলো যে সি ইম্পর্টেন্ট নাকি ডি ইম্পর্টেন্ট? ডি। সে ডি। ওকে, এখন যারা ডি বলতেছো তারা বোঝাও যে কেন ডি বললা, আর যারা সি বলতেছো তারা বোঝাও যে কেন ডি বললা। স্যার 100 বারের মধ্যে 17 বার যদি সি হচ্ছে অ্যাভয়েড করে তাহলে বাকি টাইম গুলো ডি এর উপর যাচ্ছে, সো তাহলে বেশি কাজ করতে ডি করতেছে এর উপর তার দিয়ে জন্য। কতবার যাচ্ছে বলো তো? স্যার অ্যারাউন্ড 100 - 17 যার আছে। অ্যারাউন্ড কত, 83 নাকি? ইয়েস তাই তো? স্যার। জি স্যার। তাই দাঁড়াচ্ছে নাকি এই যে যে 17 বার সি কাজ করতেছে না, মাত্র 17 বার ডি কাজ করতেছে, কোনটা? স্যার সি 83 বার কাজ করে আর ডি হচ্ছে 17 বার। হ্যাঁ, অ্যারাউন্ড, তাই না? অ্যারাউন্ড, কারণ এগুলো কিন্তু সবই প্রবাবিলিটি। তাহলে তোমার জন্য কোন কম্পোনেন্ট ইম্পর্টেন্ট, সি নাকি ডি?
সি। সো দেখো, ভয় ভয় অ্যানালাইসিস করে নিজেরা একটু চিন্তা করবা যে স্যার কি পড়াচ্ছে বা কি পড়ায় গেল। জাস্ট চিন্তা করে দেখবা যে এটা পরবর্তীতে তোমাদের জন্য সিস্টেম ডিজাইন বা মেশিন লার্নিং এ যে ইমপ্লিমেন্টেশন তোমরা করবা, এই জিনিসগুলো দরকার আর কি। ঠিক আছে, তো আশা করি এই কারো কোনো সমস্যা এই জায়গায়, সি আর ডি নিয়ে কারো কোনো সমস্যা, সি আর ডি নিয়ে কারো কোনো সমস্যা না থাকলে স্যার। বলতে পারো। আমি আবারও বলতেছি, দেখো সবই প্রবাবিলিটি, তো তুমি ডিরেক্টলি কোনো কিছু বলতে পারবা না, বাট তুমি যেটা করতে পারবা সেটা দেখতে পারবা এই জায়গায় কি হচ্ছে। বলতেছে 100 বারের মধ্যে অ্যারাউন্ড 17 বার, যেটা হয় সিস্টেম কাজ করে, বাট সিস্টেম কাজ করে বা 17 বার, তাহলে ওই 17 বার কে কাজ করতেছে বলো তো দেখি। ডি। ডি কাজ করতেছে ওই টাইমে। তাহলে বাকি আমরা একটু আগে দেখছিলাম ওভারঅল সিস্টেমের রিলায়েবিলিটি হচ্ছে নিয়ার অ্যাবাউট 78%, তাহলে বাকি টাইম গুলোতে কে কাজ করে? সি। স্যার সি। সি কাজ করতে পারে, আবার সি আর ডি কাজ করতে পারে, বাট আমরা দেখতেছি দুই জায়গায় সি কমন। সি একাও কাজ করতে পারে অথবা ডিও কাজ করতে পারে, তাহলে সি এর প্লেসে যে কম্পোনেন্টটা বসবে তার প্রতি ফোকাস বেশি আসা উচিত। বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার বুঝছি। ওকে, তো এই প্রবলেমটা শেষ। এখন আমরা এই একটা নতুন থিওরাম শিখবো আজকে। হ্যাঁ, এটা মোস্ট প্রবাবলি তোমাদের এইচএসসি তে নাই। যতদিন দেখলাম আর কি, যতগুলো স্টুডেন্টের সাথে কথা বলি তাদের এইচএসসি তে এই জিনিসটা নাই। তো বেস থিওরাম ইনি হচ্ছে ব্রিটিশ সায়েন্টিস্ট, এই যারা ছবি আছে, হ্যাঁ, ব্রিটিশ সায়েন্টিস্ট, ম্যাথমেটিক্স নিয়ে অনেক কাজ করছে। তো গড বাঁধা থিওরামে না পড়ে আমরা একটু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সহ বোঝার চেষ্টা করবো আর কি। তো এই বেস থিওরাম, হ্যাঁ, বেস থিওরাম যেটা, এটার বেশ ম্যাসিভ অ্যাপ্লিকেশন আছে। আমরা একটু অ্যাপ্লিকেশন গুলো একটু দেখবো যে অ্যাপ্লিকেশন অফ বেস এর মডেল বিজনেস এন্ড কমার্সে এটা অ্যাপ্লিকেশনে যায়। প্রাইসিং ডিসিশনস, রিটেল এন্ড হোলসেল প্রাইস, সাইজ অফ দ্য মার্কেট এন্ড মার্কেট শেয়ার। যারা ইন্ডাস্ট্রিগুলোতে প্রফেশনে যাবা বা গভর্নমেন্ট সার্ভিসে যাবা, যে সেগমেন্টে যাও না কেন, এই জিনিসগুলো অর্থনীতি বা মার্কেট তোমাকে বুঝতে হবে। সিভিল সার্ভিসের, বাংলাদেশ সিভিল সার্ভিসে যারা যায়, প্রশাসনিক ক্যাডার হয়, তাদের এই জিনিসগুলো জানা উচিত। কারণ তুমি শুধু এমসিকিউ দাগায় বা রিটেন দাগায় তা দিয়ে যদি তুমি চলে যাও, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। যেমন যে প্রাইম মিনিস্টার ফেলোশিপের নাম শুনছো তো? প্রাইম মিনিস্টার ফেলোশিপ, এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে একটা জি স্যার। প্রাইম মিনিস্টার ফেলোশিপ। তো প্রাইম মিনিস্টার ফেলোশিপ মূলত কাদের জন্য জানো? জানো তোমরা প্রাইম মিনিস্টার ফেলোশিপ মূলত কাদের জন্য? না স্যার জানি যাদের না। রেজাল্ট ভালো বা দেশের। প্রাইম মিনিস্টার ফেলোশিপ ডেভেলপমেন্ট করার মেন উদ্দেশ্যই ছিল যারা সিভিল সার্ভিসে আসে তাদের অবস্থা ভয়াবহ খারাপ, ভয়াবহ খারাপ। তারা ইংলিশে তাদের অদক্ষতা আছে, প্লাস তাদের ইকোনমি নিয়ে বা তাদের তোমার হচ্ছে যে ফরেন পলিসি নিয়ে ধারণা অত্যাধিক কম। তো চিন্তা করা হয়েছিল এইভাবেই, এখনো আছে, প্রাইম মিনিস্টার ফেলোশিপ স্কলারশিপ দেওয়া হয়। সেটা হচ্ছে যে সিভিল সার্ভিসে যারা আছে তাদের অ্যাটলিস্ট একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বাইরে থেকে, বাইরের ওয়ার্ল্ড থেকে, বেশিরভাগ টাইম এটা ইংল্যান্ডের ইউনিভার্সিটি গুলোর সাথে গভর্নমেন্ট চুক্তি করছে। তো প্রাইম মিনিস্টারের ব্যক্তিগত তহবিল থেকে পড়তে পাঠানো আর কি। কথা বুঝছো? তাদের যারা সিভিল সার্ভিসে আছে, এবং এরপরে একটা সার্টেন পার্সেন্টেজের কোটা থাকে যারা বাইরের, সিভিল সার্ভিসের বাইরে, বিকজ তাদের নলেজের ল্যাকিং আছে। সিভিল সার্ভিসে গেলেও তোমাকে গভর্নমেন্ট হায়ার স্টাডির সুযোগ দিবে, যে তুমি নলেজ নিয়ে আসো, নলেজ ইম্পার্ট করার চেষ্টা করো। যাই হোক, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট এটাও কিন্তু মেকানিক্যালের পোর্শন, বিজনেস এন্ড কমার্স। নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেম মেকানিক্যালের পোর্শন। এখানে ইম্পর্টেন্ট জিনিস প্রজেক্ট রিস্ক বাই ওয়েটিং আনসার্টেনিটিস, সবচেয়ে ক্রুশাল ওয়ার্ড। এই যে আমি আগাগোড়ায় বলে আসতেছি, আনসার্টেনিটিস। আমাদের আনসার্টেনিটি নিয়ে ডিল করতে হয়। নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে গেলে সেই জায়গায় ভেরিয়াস টাইপস এর ইঞ্জিনিয়ার থাকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকে, কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার থাকে, ম্যাটেরিয়ালস এর ইঞ্জিনিয়ার থাকে, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশনের ইঞ্জিনিয়ার থাকে, হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকতে পারে।
বিজনেস ব্যাকগ্রাউন্ডের লোক থাকতে পারে, বাট সবার মূল লক্ষ্যই এই আনসার্টেনিটিটাকে কিভাবে এলিমিনেট করা যায়। ডিটারমাইনিং ইফ দ্য প্রজেক্ট ইজ ওর্থ ইট, প্রজেক্টটা আসলে ওর্থ। কিন্তু তোমরা প্রায় নিউজে দেখবা যে বলতেছে যে গভর্নমেন্ট সমীক্ষা চালিয়ে দেখেছে, সার্ভে সমীক্ষা চালিয়ে দেখেছে যে এই প্রজেক্টটা এই জায়গায় ফিজিবল। ফিজিবল মানে কি, এটার ফিজিবলের বাংলা কেউ বলতে পারবে? ফিজিবলের বাংলা যেটা সংবাদপত্রে প্রকাশ হয়, ফিজিবলের বাংলা কেউ বলতে পারবে? এই ফিজিবলের বাংলা কেউ জানো? স্যার দৃশ্যমান, ভিজিবল। না না, ফিজিবল দৃশ্যমান না। ফিজিবলের মানে আক্ষরিক বাংলাটা আমি জানি না, বাট জিনিসটা এটা মানে এভাবে দাঁড়ায় আর কি। সেটা হচ্ছে যে তুমি ধরো ইনভেস্ট করলা, বুঝছো, এটা রিটার্ন আসবে ওই জায়গা থেকে, বা এটা ওই জায়গায় করা সম্ভব, বুঝছো। ফিজিবলের আমরা তো ধরো ইঞ্জিনিয়ার, আমাদের এই ধরনের ওয়ার্ড শিখতে হয়, ফিজিবল বা এই ধরনের কিছু। হ্যাঁ, বাট ফিজিবলের ওয়ার্ডটাকে তুমি যদি বাংলায় ভাঙো, সেটা মানে হচ্ছে এটা দাঁড়ায়। যেমন কিছুদিন আগে তোমরা দেখবে না যে যমুনা ব্রিজের পাশে, যমুনা ব্রিজ যেটা সড়ক সেতু ছিল, পরবর্তীতে রেলে নিয়ে আসা হয়েছে, বাট এটার পাশে একটা রেল সেতু হচ্ছে, জানো তো তুমি কি? এই জানো তোমরা এটা রেল সেতু হচ্ছে জি তোমাদের? স্যার, জানি স্যার। তো ওই জায়গায় ফিজিবিলিটি স্টাডি নিয়ে একটা নিউজ আসছিল, কিন্তু ফিজিবিলিটি স্টাডি হয়েছে, মানে ওখানে যে গভর্নমেন্ট ইনভেস্ট করবে, একটু রিটার্ন থাকতে হবে, তো ইকোনমিক রিটার্ন থাকতে হবে, বুঝছো, ইকোনমিক রিটার্ন থাকতে হবে। শুধু শুধু এমনি এমনি তো ইনফ্রাস্ট্রাকচার বানালাম, তাই না? আমার কাজ নাই কাম নাই, আমি বঙ্গোপসাগরের মাঝখানে একটা সেতু বানানো শুরু করছি, লাভ আছে কোনো? লাভ নেই। বা আদতে ওই জায়গায় সেতু বানানো সম্ভব কিনা, যেমন পদ্মা সেতুতে একটা পিলার পোতা আছে, বুঝছো, ওই পিলারটা কত নাম্বার, 43 না কত নাম্বার একটা পিলার ছিল যেন, ওইটা কিন্তু পোতা আছে ওই জায়গায় পদ্মা সেতুতে, বুঝছো। ওইটা ওইটা নিচে যায় পাওয়া যাচ্ছিল না। ওই যতই নিচে যাচ্ছে বালি তো হচ্ছে পলি বালি, তো সরে যাচ্ছিল আর কি। তো ওই পিলারটা ওই জায়গায় ফিজিবল হয় নাই, পরবর্তীতে ডিজাইন চেঞ্জ করতে হবে। যাই হোক, এগুলোতে আমি যাচ্ছি না। তো এটা খুবই ক্রুশাল পার্ট ইঞ্জিনিয়ারদের জন্য। অনলাইন শপিং জায়ান্টস লাইক, এটার উদাহরণ দেওয়া হয়েছে, জায়ান্টস লাইক অ্যামাজন ইউজেস ইট টু মেক রেটিংস অ্যাপিয়ার ন্যাচারাল when সার্চিং ফর প্রোডাক্টস and of course for displaying ranking in other different ways। মানে তো এটা দেখো তোমাদের নিজের অজান্তেই, হ্যাঁ, তোমাদের নিজেদের অজান্তেই যে অনলাইন শপিং বা এরা কত ভাবে এই যে স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্যাল টুলস বা মেশিন লার্নিং টুলস ইমপ্লিমেন্ট করে তোমার পকেটে পয়সা নিয়ে যাচ্ছে। ঠিক আছে, কত ভাবে নিয়ে যাচ্ছে। মার্কেটিং সেগমেন্ট ইউজ করে স্টক মার্কেট যেটা বাংলাদেশে একটা বহুল প্রচলিত নাম, স্টক মার্কেট, এই জায়গাগুলোতে ইউজ করা। ওয়েদার প্রেডিকশন এটা তো তোমরা জানোই, এখানে তো কন্টিনিউয়াসলি সবসময় আনসার্টেনিটি থাকতো। ওয়েদার কি হবে না হবে এটা কেউ জানে নাকি? ওয়েদার এটা কেউই জানে না। বাট হ্যাঁ, ডে বাই ডে প্রেডিকশন টুল গুলো ডেভেলপ হচ্ছে। দেখা যাচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলতেছে 90%। তো পুরা ধমে বৃষ্টি না হইলেও কিছুটা ছিটে ফোটা বৃষ্টির পানি দেশের কোথাও না কোথাও পড়তেছে, এইটাই। ডিজিজ রিস্ক, যেটা একটা মানে মেডিকেল সায়েন্সে খুবই তোমার ইনোভেটিভ আকারে এটা আসছে। ডিজিজ রিস্ক মানে কি জানো? ধরো ক্যান্সারাস সেল, হ্যাঁ, ক্যান্সারাস সেল, আইদার সেলটা ক্যান্সারাস কি ক্যান্সারাস না, এটা দেখে কিভাবে জানো? সেটা হচ্ছে যে ওই সেলটাকে নিয়ে আসে, হ্যাঁ, সেলটাকে একটা সার্টেন পোর্শন নিয়ে আসে। খুবই তোমার হচ্ছে যে ওই ওইটাকে মেডিকেল কি বলে, ওইটাকে সিরিঞ্জ বলে নাকি? ওইটা কি নাম যেটা পুশ করে, কি সিরিঞ্জ বলে? মেডিকেল ইকুইপমেন্টের নাম কি রে, সিরিঞ্জ নাকি? এটার নাম কি এই জানো কেউ? আরে পুশ করে যেটা শরীরে, সুই, Yes, sir. Injection syringe. সিরিঞ্জ বলে না? মানে মেডিকেল টার্মস কোনটা, Yes, সিরিঞ্জ? sir. সিরিঞ্জ বলে না নাকি? আমি কি ভুল বলছি? মেডিকেল টার্মস আমি নাও জানতে পারি, কি বলো এটাকে? ইনজেকশন ও সিরিঞ্জ এমন কিছু তো বলো। ইনজেকশন তো না, সিরিঞ্জ। এই মেকানিক্যাল সিস্টেম যেটা থাকে ওটার নাম সিরিঞ্জ মনে হয়, আমি যতটুকু পড়ছিলাম আর কি। তো এখন কথা হচ্ছে যে ওই সিরিঞ্জে ওই সেলটাকে নিয়ে আসে, নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখা হয়, বুঝছো, দেখে আহ যে ওই ফিল্ডে এক্সপার্টিস আছে সে দেখে সে ভার্ডিক্ট দেয় যেটা ক্যান্সারাস নাকি নন ক্যান্সারাস। তো এই জায়গাগুলো এখন মেশিন লার্নিং এ ডেটা ফিট করায়, এই বেসিয়ান মডেল দিয়ে ডিসিশন দেওয়া হয় যে ওকে ফাইন, প্রিভিয়াস পেশেন্টের মেডিকেল হিস্ট্রি এটা সেটা গিভেন কন্ডিশন যেটা তার সব ডক্টরের সামনে, এটার উপর বেস করে ওই সেলটা ক্যান্সারাস কিনা যদি হয়ে থাকে, তাহলে তার অ্যাগ্রেশন কতটুকু থাকবে,
এইভাবে দেওয়া হয়। মেডিকেল ডায়াগনোসিস হিউজ তোমার হচ্ছে রিসার্চ হয় এই এই যে জিনিসটা নিয়ে, এটা নিয়ে তোমরা বিশ্বের সবচেয়ে ওপেন রিসার্চ করে তো আমেরিকানরা, আমেরিকান ইউনিভার্সিটিতে সবই দেওয়া থাকে, তো তুমি ঢুকে দেখতে পারো। বেশি মেকানিক্যাল অনেক ডিপার্টমেন্টের প্রফেসর এগুলো নিয়ে কাজ করে। মেডিকেল ডায়াগনোসিস, তো এখানে বলতেছে মোস্ট ডক্টর ইউজ বেসিয়ান ইনফরমেশন ইনফারেন্স উইদাউট রিয়ালাইজিং ইট। বেসিয়ান যে সিদ্ধান্ত নেওয়ার যে মডেল, এটা তারা ইউজ করে। দে গেট এ সিক পেশেন্ট, লুক এট দেয়ার হিস্ট্রি, দেয়ার লাইফস্টাইল এন্ড আদার ফ্যাক্টরস টু ডিটারমাইন হোয়াট প্রবলেম দ্য পেশেন্ট মে। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, দেখো এই যে একটা গিভেন কন্ডিশন দেওয়া আছে, এই যে তার সবই যে তার লাইফস্টাইল, এগুলো তো তার ডক্টরের সামনে, তাই না? এটা তো সার্টেন, এটা তো সার্টেন। এটার উপর বেস করে সে ডিটারমাইন করে যে পেশেন্টের কি কি টাইপের প্রবলেম। তো আমরা যেটা দেখলাম যে বেসিয়ান মডেলের একটা ক্রুশাল পোর্শন কিন্তু কাজ করে গিভেন কন্ডিশন বা কন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে, এটা কিন্তু আমাদের মাথায় রাখবে। এবার আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা একটু দেখতে যাবো যে আসলে বেসিয়ান মডেলটা কাজ করে কিভাবে, যেটা ম্যাথমেটিক্যাল টুলস খুব সহজভাবে আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, তোমরা ইউনিভার্সিটির লেথ মেশিন টুলসটা দেখেছো? লেথ মেশিন টুলসটা দেখেছো তোমরা? জি স্যার। আচ্ছা, লেথ মেশিন টুলস এর একটা অপারেশন আছে, সেটা হচ্ছে টার্নিং অপারেশন, তাই না? টার্নিং একটা অপারেশন আছে। তো টার্নিং ইয়েস স্যার। হ্যাঁ, টার্নিং একটা অপারেশন আছে। তো টার্নিং অপারেশনে কি হয়, টার্নিং অপারেশনে যেটা করা হয় সেটা হচ্ছে ডায়ামিটারকে কমানো হয়। তো ধরো আমাদের ইউনিভার্সিটির লেথ মেশিন টুলস হচ্ছে একটা, and তোমার কাছে একটা অর্ডার আসছে যে বিমানের শ্যাফট, ল্যান্ডিং গিয়ারের যে শ্যাফট, এই শ্যাফট 5,000 পিস প্রোডাক্ট তৈরি করে দিতে হবে। সে ফর এক্সাম্পল ধরো বোয়িং বা এয়ারবাস যে কেউ তোমার কাছে চেয়ে বসলো, তাইলে তুমি কি করবা? একটা মেশিন টুলস তো রাখবা না, অনেকগুলো নিয়ে আসবা না, তাই না? 1 মাস সময়ের মধ্যে কাজ করে দিতে হবে। এখন ধরো তুমি 5টা মেশিন ইনস্টল করছো, বুঝছো? এই 5টা মেশিন, হ্যাঁ, সেটা হচ্ছে A1 একটা মেশিন, A2 একটা মেশিন, সবগুলো লেথ মেশিন টুলস, সেম ক্যাটাগরির, সেম ক্লাসিফিকেশনের, সেম ব্র্যান্ডের, অরিজিনও সেম, মানে সেম কান্ট্রি থেকে ম্যানুফ্যাকচার হয়ে আসছে। 5টা নিয়ে আসছো। তো এই 5টার কাজ কি হবে? 5টার কাজ হচ্ছে তোমার ডায়ামিটার কমায় দেওয়া। ডায়ামিটার কমায়, যে ডায়ামিটার চাচ্ছে, সে ফর এক্সাম্পল ধরো শ্যাফট গুলো আছে 60 মিলিমিটারের, তুমি বাজার থেকে কিনে নিয়ে আসছো, কিনে তুমি এখন 50 মিলিমিটারে নিয়ে যাবা, এই 50 মিলিমিটার তারা চাইছে। এখন আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে ডাইমেনশনাল ইনঅ্যাকুরেসি ইঞ্জিনিয়ারিং এ থাকতে পারে, একটা সার্টেন টলারেবল লিমিট দেওয়া থাকে। তোমরা দেখবা যে ম্যাচেস বক্স যেগুলো বিক্রি করে, ম্যাচেস বক্সে প্লাস মাইনাস লিখে রাখে, প্লাস মাইনাস 2টা কাঠি এভাবে লেখা থাকে। এটার মেন কারণ হচ্ছে ওই কাঠিগুলো মানুষ ওর ভিতরে গুনে গুনে রাখছে, কথা বুঝছো? কাঠি যখন রাখে তখন আর কোনো মেশিনের মাধ্যমে রাখে না। যদি সফিস্টিকেটেড ম্যাথ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি না থাকে, মানে ওই ফসফরাসের যে শ্বেত ফসফরাস থাকে না কাঠিতে, নাকি কাঠি যেটা বলে তোমরা তো জানো, শ্বেত ফসফরাস তো নাকি আগুন ধরে কোনটাতে? ফসফরাসে ধরে না? জি ভালো স্যার। খরচ না? তার কথা হচ্ছে এটা বানানোর পরে ওইটা মেশিনে লাগাচ্ছে, বাট মানুষ এর পরবর্তীতে কি করতেছে, ওটা গুনে গুনে বসাচ্ছে। এই কারণে লেখে প্লাস মাইনাস, কমও হইতে পারে বেশিও হইতে পারে। সো এটা হচ্ছে টলারেন্স। এখন এই ডাইমেনশনাল ইনঅ্যাকুরেসি যদি হয়ে যায়, তখন সেই প্রোডাক্ট কিন্তু তোমার কাছে আর কেউ নিবে না। বাট আমরা এটাও জানি যে ইঞ্জিনিয়ারিং এ ডাইমেনশনাল ইনঅ্যাকুরেসি হতে পারে। এখন এই এক্সাম্পলটা বোঝার জন্য বা বেস থিওরেমটা বোঝার জন্য আমরা ওই উদাহরণটাকে টেনে নিয়ে আসতেছি। ধরলাম আমার কাছে 5,000 পিস প্রোডাক্ট তৈরি করার অর্ডার আসছে এবং আমি 5টা মেশিন ব্যবহার করতেছি। এখন 5টা মেশিনে আমরা যখন ম্যানুফ্যাকচার করব, 5টা মেশিনে 5টা ডিফারেন্ট অপারেটর থাকবে, সাইমultaneously সবগুলো মেশিনের অপারেশন চলতে থাকবে। এখন এই অবস্থায় যেটা হতে পারে সেটা হচ্ছে যে ডাইমেনশনাল ইনঅ্যাকুরেসি প্রত্যেকটা মেশিন থেকে আসতে পারে। সেটা কি? সেটা হচ্ছে আমার এই 50 মিলিমিটারের কম বা বেশি হতে পারে, যেটা কখনোই কখনোই যারা প্রোডাক্টটা কিনবে তাদের জন্য এটা অ্যাকসেপ্টেড না। এখন যে জিনিসটা তারা বলতেছে সেটা হচ্ছে যে ধরো এটা হচ্ছে মেশিন 1-এ যে কয়টা শ্যাফট আমরা প্রডিউস করি সেই জায়গা, এটা হচ্ছে মেশিন 2-তে যে কয়টা শ্যাফট প্রডিউস করি সেই জায়গা, এটা হচ্ছে মেশিন 3-তে যে কয়টা শ্যাফট প্রডিউস করা সেই জায়গা, এটা হচ্ছে মেশিন 4-এ যে কয়টা শ্যাফট প্রডিউস করা সেই জায়গা, এটা হচ্ছে মেশিন 5-এ যে কয়টা শ্যাফট প্রডিউস করা হয় সেই জায়গা। ওকে, এখন এই যে রিজিয়নটা, এই যে রিজিয়নটা, এখানে যে কয়টা শ্যাফট পড়ছে, এই রিজিয়নটা এইখানে যে কয়টা শ্যাফট পড়ছে, এই কয়টা হচ্ছে ডিফেক্টিভ। এই কয়টা ডিফেক্টিভ, এবং এই ডিফেক্টিভ শ্যাফট গুলো কিন্তু মেশিন 1 থেকে তৈরি হয়ে আসছে। আবার এইখানে যে কয়টা শ্যাফট পড়ছে এরা ডিফেক্টিভ, এবং এরা মেশিন 2 থেকে তৈরি হয়ে আসছে। এই জায়গায় যেটা সেটা 3 থেকে তৈরি হয়ে আসছে, এখানে যেটা সেটা 4 থেকে তৈরি হয়ে আসছে, এখানে একটা 5 থেকে তৈরি হয়ে আসছে। সো আমরা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ডিফেক্টিভ
প্রোডাক্ট যে কোনো মেশিন থেকে আসতে পারে, ডিফেক্টিভ প্রোডাক্ট যে কোনো মেশিন থেকেই আসতে পারে। তো এই মিস্টার বেস সে যে জিনিসটা তার থিওরামে বলতেছে সেটা হচ্ছে যদি এমন হয়, এমন হয় যে অনেকগুলো ঘটনা আলাদা আলাদা ভাবে ঘটতেছে, যেমন প্রত্যেকটা শ্যাফট যে যে মেশিন থেকে তৈরি হচ্ছে, সে একটা শ্যাফট ধরো শ্যাফট নাম্বার 1, সে একই সাথে মেশিন 1 থেকে তৈরি হইতে পারে না, মেশিন 2 থেকে তৈরি হইতে পারে না, মেশিন 3 থেকে তৈরি হইতে পারে না, মেশিন 4 থেকে, মেশিন 5 থেকে একই সাথে হইতে পারে না। আইদার সে মেশিন 1 থেকে তৈরি হবে, অথবা মেশিন 2 থেকে তৈরি হবে, অথবা মেশিন 3 অথবা 4 অথবা 5 থেকে তৈরি হবে। সো মিস্টার বেস যেটা বলতেছে যদি এরকম হয় যে অনেকগুলো ঘটনা আছে যেগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ, যারা আলাদা আলাদা ভাবে ঘটতেছে, যদি এমন হয়ে থাকে সেক্ষেত্রে, যদি এমন হয়ে থাকে সেক্ষেত্রে একটা ঘটনা যদি কমন থাকে সব আলাদা আলাদা ঘটনাগুলোর মধ্যে, সেটা কি? কমন ঘটনা কি? সবাই ডিফেক্টিভ প্রোডাক্ট তৈরি করতেছে। যদি ঘটনা এমন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কন্ডিশন যদি দিয়ে আমরা অনায়াসে কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা বের করতে পারি। কন্ডিশনটা কিরকম? কন্ডিশনটা হচ্ছে এই অবস্থায় আমি যদি একটা প্রোডাক্ট পিক করি এবং পিক করে আমি দেখলাম যে প্রোডাক্টটার ডাইমেনশনাল ইনঅ্যাকুরেসি আছে, তাহলে সেই প্রোডাক্টটা সে ফর এক্সাম্পল মেশিন 3 থেকে তৈরি হওয়ার সম্ভাবনা কত, অথবা মেশিন 4 থেকে তৈরি হওয়ার সম্ভাবনা কত, অথবা মেশিন 1 থেকে তৈরি হওয়ার সম্ভাবনা কত, সে এই জিনিসটা ডেভেলপ করছে, যেটা আমরা বেসিয়ান থিওরামের যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেই অ্যাপ্লিকেশনে দেখছি। কোনো না কোনো কন্ডিশন দিচ্ছেই, কন্ডিশন দেওয়ার পরে সেখান থেকে সম্ভাবনা বের করতে চায় তারা। এটাই হচ্ছে বেস থিওরামের একেবারে ইনিশিয়াল অবস্থা। একেবারে ইনিশিয়াল অবস্থায় এই থিওরামটা সে প্রপোজ করছে। এখান থেকে অ্যাডভান্স ভাবে অ্যাপ্লিকেশন যেদিকে নেওয়ার দরকার, আমরা এখানে খুব অল্প সংখ্যক ঘটনা নিয়ে কাজ করতেছি, বাট প্র্যাকটিক্যাল ফিল্ডে মাল্টিপল ঘটনা থাকতে পারে এবং থাকে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। বাট ব্যাকবোনে এইটা, ব্যাকবোন যদি কেউ না বোঝে তাহলে সে কখনোই সামনের দিকে যেতে পারবে না। তো বুকে সেসব ডেফিনেশন আমি যাই নাই, আমি একেবারে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন আমরা দেখবো যে ফর্মুলেশনটা কিভাবে করে। সো এই যে যে ফর্মুলেশনটা করছে, এটা দেখে অনেক ভয়ঙ্কর লাগতেছে, বাট এটা মুখস্থ করার কোনো দরকার নেই, এটা আমি দেখাই দিচ্ছি যে এটা কিভাবে আসছে। ঠিক আছে? তো আমরা জানি যেটা, সেটা হচ্ছে যে যদি এরকম আমরা লিখতে পারি A1 ইন্টারসেকশন B ইজ ইকুয়ালস টু B ইন্টারসেকশন A1, এটা লেখা যায় নাকি যায় না? এই কারণেই তারা সেই লেভেলের স্যালারি পায়, কথা বুঝছো? বিকজ অফ তাদের ব্রেন ওয়ার্ক। তো এখন ধরো আমি একটা প্রোডাক্ট ডিফেক্টিভ পাইছি, এটা হচ্ছে যে যে বি ডিফেক্টিভ, এবং প্রোডাক্টটা মেশিন 1 থেকে আসার সম্ভাবনা কত, তাহলে আমি এই সম্ভাবনাটা আমি বের করতে চাই। তো এই সম্ভাবনাটা আমি যদি বের করতে চাই, ইকুয়েশনের এপাশ ওপাশ আমি যদি করি, যেটা তোমরা পড়ে আসছো, অনেক পড়ে আসছো, A1 B বাই A1 B, এটা তো কারোর বুঝতে কোনো অসুবিধা নেই আছে? এটা কারোর বুঝতে অসুবিধা আছে? থাকার কথা না। ওকে, তো একটা জিনিস একটু দেখো, সেটা হচ্ছে যে টোটাল ডিফেক্টিভ হওয়ার যে ঘটনাটা, হ্যাঁ, আমরা আগে যে ছবিটা দেখে আসলাম, টোটাল ডিফেক্টিভ হওয়ার যে ঘটনাটা, ধরো এখানে আমরা ভাগ করলাম, এখানে A1 দিলাম, এখানে A2 দিলাম, এখানে A3, এখানে A4, আর ধরতেছে না, আঁকাইলাম মনে হয় এই জায়গায়। আর আমরা ডিফেক্টিভ হওয়ার যে ঘটনাটা দেখতেছিলাম সেটা হচ্ছে সব জায়গায় এরকম ছিল, তাই না? এখানে যারা ছিল তারা হচ্ছে A1 থেকে তৈরি হয়েছে এবং ডিফেক্টিভ, এটা যারা হয়েছে A2 থেকে তৈরি হয়েছে এবং ডিফেক্টিভ, এটা A3 থেকে তৈরি হয়েছে। হ্যাঁ, হ্যালো। এই মাইক্রোফোনটা ভালো, কি খবর? খবর টবর পরে নাও, মাইক্রোফোন অফ করে খবর নাও। আইতেছি, আমি খুব সুন্দর আছি। এই ইশতিয়াক মজুমদার, হ্যাঁ, এই ইশতিয়াক সবকিছু মজুমদার, মজুমদারের মনে হয় ফোন আসছে। তো দেখো,
তাহলে কি দাঁড়াচ্ছে, এই এরিয়া এই এরিয়া এই এরিয়া যদি আমি যোগ করি তাহলে আমি টোটালটা পেয়ে যাব না, ডিফেক্টিভ হওয়ার ঘটনা। সিম্পল কিনা? জি স্যার। তাহলে এই এরিয়াটাকে আমি কিভাবে ডিফাইন করতে পারি? সে A1 থেকে তৈরি এবং ডিফেক্টিভ। দেখো আমি বারবার করে বলতেছি A1 থেকে তৈরি এবং ডিফেক্টিভ, তাহলে তাকে স্ট্যাটিস্টিক্স এর ভাষায় কিভাবে লেখা যায়? A1 ইন্টারসেকশন বি, বা B1 ইন্টারসেকশন বি ইন্টারসেকশন A1, নাকি? তাহলে এই প্যাটার্নে আমি যদি বি কে ভেঙে ফেলি তাকে আমরা কিভাবে লিখতে পারি? A1 ইন্টারসেকশন বি প্লাস A2 ইন্টারসেকশন বি প্লাস A3 ইন্টারসেকশন বি। এভাবে চলতে থাকবে, তুমি যতগুলো ঘটনা নিয়ে আসবা তা চলতে থাকবে এভাবে। হ্যাঁ, চলতে থাকবে, জানি না কোন পর্যন্ত যাবে আর কি। তাহলে প্রবাবিলিটি অফ A1 বি বাই A1। এখন কথা হইল এই যে ইকুয়েশনটা এখন আসলো, একে আমরা কিভাবে ভাঙবো? কেউ বলতে পারবা একে কিভাবে ভাঙবো? গ্রিন কালার নিয়ে আসি। একে আমরা এখন কিভাবে ভাঙবো? একে দুই ভাবে ভাঙা যায়। একটা হচ্ছে প্রবাবিলিটি অফ A1 বি বাই A1, এভাবে ভাঙা যায়। আবার একে এভাবেও ভাঙা যায়। তো আমরা কোনটা নিব, কেউ বলতে পারবা? এটাকে নিব নাকি এটাকে নিব? কোনটা নিব, মানে এই গ্রিনটা নাকি ব্লুটা, কোনটা নিব? তো দুইটাই সেম না? হ্যাঁ, কোনটা নিব? ফার্স্টে ফার্স্টে ফার্স্টেরটা। আচ্ছা, কেন সেকেন্ড এটা নিব না, ব্লুটা? একটু চিন্তা করে দেখো, এটা আমরা খুব ছোটবেলায় ম্যাথমেটিক্সে পড়ে আসছি, খুব ছোটবেলায়। ওকে, আমি বলি, দেখো আমি বলি এখানে কি দাঁড়াচ্ছে দেখো। তুমি বের করতে চাচ্ছ কি বলো তো? বি গিভেন A1, তাই না? এটা ভ্যালু তুমি বের করতে চাচ্ছ, তাই তো? এটা একটা ইকুয়েশন, এখানে একটা ইকুয়াল সাইন আছে। তুমি দেখো তো ডান সাইডেও যদি তুমি এই জিনিসটাকে রাখো, দ্যাটস মিন এই যে এটাকে রাখো, এই ব্লুটাকে, তাহলে কি এটা ভ্যালু বের হবে? কখনো সলভ করতে পারবে কেউ? কোনো সুপার কম্পিউটার বা কোনো কিছু সলভ করতে পারবে এটাকে? পারবে? ইকুয়েশনের বাম পাশে আর ডান পাশে যদি সেম জিনিস থাকে, যেটা আননোন, বের করা সম্ভব, সলভ করা সম্ভব? ক্লিয়ার সবাই? আবার তুমি এটাও চিন্তা করে দেখো, তুমি প্রবাবিলিটি অফ বি কে ভেঙে এই অবস্থায় নিয়ে আসছো, তাই না? তো ইকুয়েশন আমরা কি করি, ভাঙতে ভাঙতে নিচের দিকে নামি। দ্যাটস মিন এখানে যেটা আননোন ছিল সেটা এখানে ভেঙে সেটার আর একটা নোন জিনিসের দিকে আমরা নিয়ে আসতে চাচ্ছি, মানে যেটা ভ্যালু আমরা বের করতে পারবো। এভাবে আসতে থাকি। তো প্রবাবিলিটি অফ বি কে ভেঙে এখানে আসছিলাম, আবার আমরা যদি এই জায়গায় যাই তাহলে তো আবার প্রবাবিলিটি বি চলে আসছে। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? তাহলে আমরা জি কিন্তু স্যার। এই ভ্যালুটা বসাবো না, আমরা এই যে এই জিনিসটা বসাবো। সো আমরা একটু ফেরত যাই, আমাদের যে ওই বড় সড় একটা ইকুয়েশন লেখা ছিল যেটা, ওইটাতে আমরা যদি একটু ফেরত যাই, তাহলে একটু কেয়ারফুলি দেখো এরা যেটা করছে সেটা হচ্ছে আমরা যেটা একটু আগে বের করলাম, ওদের সাথে আমাদের অনেক মিল আছে, আমরাও এটাই বের করেছি। A1/B ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে A1 B/A1, নিচে হচ্ছে প্রবাবিলিটি অফ A1 B/A1 প্লাস A2 B/A2 প্লাস A3 B/A3। এইভাবে চলতে থাকবে। এখন একটু কেয়ারফুলি দেখ, এটা কি প্রত্যেকটা জায়গায় যোগ চিহ্ন বসছে, তাই না? তো এরকম যোগগুলোকে ডিসক্রিট যোগ বলে আর কি, মানে ডিসক্রিট সামেশন বলে। এটাতে আমরা আসবো, তোমরা পড়ে আসছো এই যে এটা ডিসক্রিট সামেশন আর এটা হচ্ছে কন্টিনিউয়াস সামেশন, সমাকলন যেটাকে বলো তুমি। নিউটনীয়, নিউটন আর কি ডেভেলপ করছিল এই জিনিসটা।
সমাকলন যেটা কন্টিনিউটি থাকে, এখানে কন্টিনিউটি নাই, ডিসক্রিট যোগ, এটার সাথে যোগ করবো তারপর এটার সাথে এটা যোগ করবো। ওইদিকে আমি যাচ্ছি না, এটা তোমাদের পড়ে আসার কথা। তো এখন কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যোগটা কিভাবে করছে। যোগটা করছে হচ্ছে যে শুরুতে শুরু করছে আই ইকুয়ালস টু ওয়ান, মানে যেহেতু রিপিটিটিভ প্যাটার্নে চলতেছে, এখানে বলতেছে ওয়ান, এখান থেকে যোগটা চলতে থাকবে। কত পর্যন্ত চলবে আমি জানি না, আমি কি করলাম এন বসাই দিলাম। তাহলে এই নিচেরটা থেকে এই জায়গায় যাওয়া যায়, যাওয়া যায় নাকি যাওয়া যায় না? যাই এটা তো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এবার আসে উপরে কে এর যে ব্যাপারটা, কে এর ব্যাপারটা কি? কে এর ব্যাপারটা হচ্ছে, দেখো এখানে অনেকগুলো মেশিন ছিল, বাট আমি কিন্তু পার্টিকুলার ফোকাস করতেছি একটা মেশিনের উপর, তাই না? একটা মেশিনের উপর, সেই মেশিনটা কোনটা? এখানে আমরা বলছি ওয়ান, এক নাম্বার মেশিন। তুমি এসে বলতে পারো না স্যার আমি ওয়ান দেখবো না, আমি টু এ থেকে আসার সম্ভাবনা দেখতে পারি, তাহলে ওয়ান হয়ে যাবে টু এই জায়গায়। তাহলে যেটাকে তুমি ফোকাস করতেছো, এই আই আই ইকুয়ালস টু ওয়ান থেকে এন পর্যন্ত, তার মধ্যে যে কোনো একটা হবে হচ্ছে কে। এখানে ওয়ান কে করছে, সূত্র আমরা ওই যে ভেঙে যেভাবে লিখলাম সেটাতে ওয়ান আসছে। তো আমি যদি কে ভ্যালু তিন নাম্বার মেশিন দেখতে চাও, তাহলে এখানে তিন বলবো। তাহলে ছোটবেলায় আমরা যেটা পড়ছিলাম, কে হচ্ছে বিলংস করে আই এর মধ্যে নাকি, এটাই পড়ছিলাম না আমরা? জি স্যার। বুঝছো? তো এটা ছিল আমাদের জিনিসপত্র, ফর্মুলেশন বেসিয়ানের, যেটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই ভাই। এভাবে পড়লে যেটা হয়, পরীক্ষার হলে তুমি ভুল করলে জায়গায় ফেরত আসতে পারবে, মুখস্থ করলে ভুলে গেলে তো শেষ, গেছে গা ওই জায়গায়। তো এটা একটা সিম্পল এক্সাম্পল, ওই যে যেটা আমি বললাম উদাহরণ দিছিলাম, ওইটা আমি নিয়ে আসছি ওই জায়গায়। সেটা হচ্ছে যে উদাহরণটা পড়তেছি কিভাবে, এই ডেটাটা পড়তেছে মেশিন এ ওয়ান, হ্যাঁ, টোটাল প্রোডাকশনের 40% প্রোডাক্ট প্রডিউস করে মেশিন এ ওয়ান, তার মানে কোন একটা প্রোডাক্ট মেশিন ওয়ান থেকে তৈরি হওয়ার সম্ভাবনা হচ্ছে 40%। যে প্রবাবিলিটি মাদার ফর্মুলা থেকে আসছে, 100টা প্রোডাক্টের মধ্যে 40টা প্রোডাক্ট তৈরি হবে হচ্ছে মেশিন ওয়ান থেকে। তাহলে 200টা প্রোডাক্টের মধ্যে কতগুলো প্রোডাক্ট তৈরি হবে বলো তো দেখি? এই 100টা প্রোডাক্টের মধ্যে 40টা তৈরি হলে 80%। 80%, এটা সেই ক্ষেত্রে তোমার হচ্ছে 200 প্রোডাক্ট টোটাল প্রোডাক্ট। এবার টোটাল প্রোডাক্টের সংখ্যা এখানে দেয় নাই, আর এর মধ্যে ডিফেক্টিভ কত পার্সেন্ট? 5%। মনে রাখবা, এটা বলতেছে এ ওয়ান এর যে 40% প্রোডাক্ট ছিল, তার মধ্যে ডিফেক্টিভ প্রোডাক্ট হচ্ছে 5%। ক্লিয়ার? সেম ভাবে ডেটাগুলো আমরা পড়তেছি, এই যে দেখো 45% সবচেয়ে বেশি এ টু তৈরি করে, তার ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা বেশি। বাংলাদেশে দেখবা কেওয়াজ গ্যাঞ্জাম সব জায়গায় বেশি, বিকজ আমাদের দেশে জনসংখ্যা অত্যাধিক, এদের কেওয়াজ গ্যাঞ্জাম অত্যাধিক বেশি। বাইরের দেশগুলোতে শান্তি কেন? কারণ ওদের তো পপুলেশন নাই, মানে কাগালালা এই জিনিসটা ওদের নাই, এটা আমাদের দেশে বেশি। কথা বুঝছো? এ থ্রিতে কম, 15% ডিফেক্টিভ কম। তো এটাকে ফর্মুলেশন করছে কিভাবে, তারা চাইতেছে কি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ইউনিট ওয়াজ প্রডিউসড বাই মেশিন এ টু, মানে একটা প্রোডাক্ট তুলছে, সেই প্রোডাক্টটা হচ্ছে ডিফেক্টিভ, সেটা মেশিন টু থেকে আসবে। তো এই যে এইভাবে বসাইছে, এইভাবে বসাইছে, আর বাকি যেভাবে পড়ে আসছে সেটা আর আমি দেখাই নাই এই জায়গায়। হ্যাঁ, সেটা আর আমি দেখাই নাই। এটা তো ওই যে একটু আগেই তোমাদের হাতে করে দিলাম আর কি। তাহলে এটার ভ্যালু কত হবে, ভাঙলে এ টু বি বাই এ টু। তাহলে এ টু মানে কি, এ টু মানে কি, এ টু মানে হচ্ছে দ্বিতীয় মেশিন থেকে আসার সম্ভাবনা, সেটা কত? 45%। সেটা কত? 45%। আবার কোন একটা প্রোডাক্ট মেশিন টু থেকে আসছে, কোন একটা প্রোডাক্ট মেশিন টু থেকে আসছে, এটা আমি জানি, এটা আমি জানি, তার ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা এটা কত হবে বলো তো, এই ভ্যালুটা? কোন একটা প্রোডাক্ট মেশিন টু থেকে আসছে, তার ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কত হবে? 10%। 10%। কেন 10%? কারণ এই যেখানে ডেটা দিয়েই দিছে। তো এইভাবে বসাইলে এই ভ্যালুটা চলে আসবে। আর তারপরে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ র্যান্ডমলি সিলেক্টেড প্রোডাক্ট ইজ ডিফেক্টিভ, পি অফ বি। এটা তো আমি চিত্রে দেখাইলাম, পি অফ বি কি হবে, এই সবগুলো এরিয়া যেটা আছে, এই সবগুলো এই যে এই জায়গাগুলোকে আমরা যোগ করবো, এই যে নিচের এই পোর্শনটা। সো এই পর্যন্ত তোমরা একটু দেখবা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। তাহলে একটু নোট নিয়ে নিই তোমাদের আসলে, উম, কোন পর্যন্ত হইলো আর কি।
জি স্যার, মেকানিক্যাল বি সেকশন। আচ্ছা, তাহলে মেকানিক্যাল বি সেকশন তোমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স কমই এখন। হ্যালো রোল 109 109 111 প্রেজেন্ট স্যার। 112 প্রেজেন্ট স্যার। 114 প্রেজেন্ট স্যার। 15 17 স্যার 117 এর ইয়ে সবগুলো হচ্ছে যে ক্লাসেরই মানে শুধু আমার না টিচারদের নোটিফাই করতে হবে অ্যাডভাইজার থ্রু আর সেটা ওর জন্য আমার 118 স্যার। 119 ইয়েস স্যার। 120 21 24 125 প্রেজেন্ট স্যার। 126 ইয়েস স্যার। 129 131 প্রেজেন্ট স্যার। 132 ইয়েস স্যার। 33 ইয়েস স্যার। 34 ইয়েস স্যার। 35 স্যার। ইয়েস স্যার। 35 139 ইয়েস স্যার। 42 প্রেজেন্ট স্যার। 43 প্রেজেন্ট স্যার। 48 প্রেজেন্ট স্যার। 48 50 ইয়েস স্যার 50 Yes, sir. 51 Yes, sir. Assalamualaikum. 52 Friend, sir. Sir, কেন? হ্যাঁ দিছি ভাই 53 ইয়েস স্যার। 54 ইয়েস স্যার। 58 ইয়েস স্যার। 59 প্রেজেন্ট স্যার 61 ইয়েস স্যার 63 এই 63 কি বাদ নাকি কোনদিনই নাই এই 63 কি আছে আদৌ স্যার আছে স্যার। ও ডাইগে ডুকে নিয়ে আইসো বলো যে ক্লাস শুরু হয়ে গেছে ভাই আসো নাহলে আবার ডিএডমিট হইলে আর এক জ্বালা 65 ইয়েস স্যার। 67 ইয়েস স্যার। ইয়েস এরপরে স্যার। হচ্ছে হ্যাঁ দিছি 67 ভাই 168 ইয়েস স্যার 69 ইয়েস স্যার। 71 Yes, sir. 72 প্রেজেন্ট স্যার। 74 ইয়েস স্যার 77 78 স্যার Yes, sir. 177 স্যার। নানা ভাই মারা গিয়েছেন তো স্যার, ও বাড়ি গিয়েছে। আচ্ছা সমস্যা নেই 178 ইয়েস স্যার আচ্ছা রিঅ্যাডমিশন 129 স্যার 152 প্রেজেন্ট স্যার মাইক্রোফোন কাজ ইয়েস করতেছিল না ভাই দাঁড়াও মাইক্রোফোন আলাদা পরে আসো আগে যেটা স্যার 129 129 রিঅ্যাডমিশন জি স্যার 149 জি স্যার 129 149 ইয়েস স্যার রিঅ্যাডমিশন জি স্যার আসি স্যার রিঅ্যাডমিশন 179 রিঅ্যাডমিশন 179 আসো ভাই নাই রিঅ্যাডমিশন 163 ইয়েস স্যার ওকে তারপর হচ্ছে রিঅ্যাডমিশন 183 নাই রিঅ্যাডমিশন 110 নাই রিঅ্যাডমিশন 190 নাই রিঅ্যাডমিশন 193 নাই রিঅ্যাডমিশন 192 নাই এরা কোথায় ক্লাসে জয়েন হয়নি স্যার ও ঘুমাইতেছে নাকি
ক্লাস মাস করবে না, সমস্যা নেই স্যার তোমরা। স্যার আমি স্যার রিএডমিশন 149 স্যার আমি আগের ক্লাসে স্যার এই সেকশনের সাথে করছিলাম স্যার, ফার্স্ট ক্লাস মিস করছিলাম তো, সো এই সেকশনের সাথে আমি তোমার তো করছিলাম আছে তো এখানে, তো 25 তারিখে তোমার অ্যাটেন্ডেন্স আছে। 25। আচ্ছা করছিলাম। আরে ও ভাই আচ্ছা এই সেকশন, জি স্যার করছি স্যার তাহলে। অ্যাটেন্ডেন্স নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এই শোনো, এবার মাইক্রোফোন আলারা আসো। মাইক্রোফোন আলারা কই? Sir, 137. 137 মাইক্রোফোন Sir, আলারা। 152. 152 এ ভাই দিছে তোমার। 109 152 তোমারটা আরেকজন দিয়ে দিছিল, সমস্যা নাই। এ কত তারপর 109? 109 স্যার। আচ্ছা স্যার 143 নাকি কারেন্ট চলে গেছে স্যার, অ্যাটেন্ডেন্স দিতে পারেনি। সমস্যা নেই, কারেন্ট দিয়ে দিছি। তারপর বলো আর কে? স্যার 115 এরও কারেন্ট চলে গেছে। কত জায়গায় যে কারেন্ট যাবে বাংলাদেশে। দিয়ে দিছি, তাতে শেষ করো। আর কে আছে, আর কে আছে? এই সিআর কে জানি, সেকশন জি এর। স্যার আমি স্যার। এই তোমার নাম কি বলো তো? স্যার মুনতাসির রহমান। তোমার কন্ট্যাক্ট নাম্বার তো আছে মনে হয়, তাই না? জি স্যার। আচ্ছা ইয়া করো, ওই তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হলে, বুঝছো, এই প্রবাবিলিটি চ্যাপ্টারটা শেষ হলে আমরা একটা কুইজের ডেট দিব, হ্যাঁ? তো এই চ্যাপ্টারটা আগামী ক্লাসে শেষ হয়ে যাবে, তো এক সপ্তাহ পরে আমরা একটা কুইজের ডেট ফাইনালাইজ করবো, ক্লাস টাইমে কুইজটা নিব। আর ইনশাল্লাহ ওয়েদার তো মোটামুটি ভালো হয়েছে, তাই না? কিছুটা ভালো হয়েছে। জি স্যার। আর হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল, সো ইন পার্সন ক্লাস করবে, সবাই অ্যাটেন্টিভলি ক্লাস করবা। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি শেষ করে দিচ্ছি, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum, sir. আসসালামু